আমাদের এডু পরিবার সবসময় একটি স্লোগানকে লক্ষ্য করে সামনে আগানোর চেষ্টা করছে, সেটা হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা সবসময় চাই যে আমাদের যে ছাত্ররা রয়েছে, বাংলাদেশের যে ছাত্ররা রয়েছে যারা এডু পরিবারের সাথে সংযুক্ত এবং এডু পরিবারের বাহিরেও যে ছাত্রীরা রয়েছে, তারাও আমাদের এই পরিবারের সাথে আজীবন সঙ্গী হিসেবে থাকতে পারে এবং আমরা আমাদের এই পরিবার আজীবন যেন আমাদের এই ছাত্রদের জীবনের সঙ্গী হিসেবে থাকতে পারি। এই স্লোগানকে মূলত লক্ষ্য করে আমরা আগানোর চেষ্টা করছি, আমাদের এই পরিবার আগানোর চেষ্টা করছে। তো আমার পরিচয় হলো, আমার নাম যারা জানো না তাদের জন্য বলছি, আমার নাম প্রিন্স। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আমার সাবজেক্ট ছিল বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অধ্যায়টির নাম হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা এবং আমরা ফার্স্ট পার্টে মোটামুটিভাবে চ্যাপ্টারের 70% কভার করে ফেলছি। আজকে আমাদের ইম্পর্টেন্ট দুইটা টপিক আছে, সেটা হলো রাসায়নিক যে বিক্রিয়ার মধ্যে আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক খুঁজি, সেটা একটা টপিক। আর একটা হলো উৎপাদের শতকরা পরিমাণ যে নির্ণয় করতে হয়, এই দুটো টপিকে আমাদের আছে। তো আমরা এই দুটো টপিক যত তাড়াতাড়ি শেষ করা যায় এবং কিছু সিকিউ প্র্যাকটিস করব। আর আমি কিছু ম্যাথ এখানে ইনক্লুড করেছি, বিভিন্ন বোর্ড থেকে আসে এবং ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সলভ করব। তো শুরুতে যদি কথা বলি, তোমাদের বই থেকে প্রথম যে টপিকটা ছিল মানে সেকেন্ড পার্টের, তো সেটা হলো যে মোল এবং রাসায়নিক সমীকরণ। আচ্ছা, এই টপিকটা দেওয়ার কারণ কি? কারণ আগের টপিকগুলো ছিল যে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করা যায়, তারপরে ধরো কিভাবে আণবিক সংকেত বের করা যায়, এই টপিকটা ছিল। তো হঠাৎ করে মোল এবং রাসায়নিক সমীকরণ এই টপিকটা আনার পিছনে কারণ কি? কারণ হলো আমরা যখন লিমিটিং বিক্রিয়ক এই টাইপের ম্যাথগুলো করার চেষ্টা করি, তখন আমাদের প্রধান লক্ষ্য হলো যে আমাদের রাসায়নিক যে সমীকরণটা আমরা লিখব সেটা যেন ব্যালেন্স হয়। মানে আমাদের প্রথম কাজ হলো আদর্শ সমীকরণটা লেখা এবং সেটা ঠিকঠাক লেখা। ঠিকঠাক মিন্স যে ব্যালেন্স সমীকরণটা লেখা, যে কোথায় কতটুকু অণু বসবে, কতটুকু পরমাণু ছিল, সবগুলো যাতে ব্যালেন্স থাকে। এই কারণে এই টপিকটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের আগে আনা হয়েছে, যে মোল এবং রাসায়নিক সমীকরণ। তো সেখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আমি শুরুর দিকে তোমাকে বলেছিলাম যে স্টোইকিওমেট্রি অথবা স্টোইকিওমিতি, ঠিক আছে? সেটা বলতে কি বোঝায়, যে রসায়নের যে শাখায় আমরা বিক্রিয়ক থেকে আসলে কি পরিমাণ উৎপাদ তৈরি হবে বা উৎপাদ থেকে আসলে বিক্রিয়ক কি পরিমাণ, ঠিক আছে, তৈরি হওয়া সম্ভব, এই যে হিসাব নিকাশ, এটাই মূলত স্টোইকিওমিতি, ঠিক আছে? রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে আসলে উৎপাদের পরিমাণ আমরা বের করতে পারবো অথবা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণটা হিসাব করতে পারবো, তাকে আমরা কি বলবো? স্টোইকিওমিতি বা স্টোইকিওমেট্রি বলতে পারবো। এই সংজ্ঞাটা একটু মাথায় রাখবা, কারণ হলো আমাদের যে জ্ঞানমূলক কোশ্চেন, এই জ্ঞানমূলক কোশ্চেনে স্টোইকিওমিতিটা বেশ কয়েকবার আসছে। আচ্ছা, রাসায়নিক সমীকরণ থেকে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায়, সেটাই মূলত আসলে স্টোইকিওমিতি। ওকে, এই ছিল আমাদের। আর আমি আরেকটা কথা বারবার বলছি, সেটা হলো যে আমাদেরকে রাসায়নিক সমীকরণটা ব্যালেন্স লিখতে হবে, কারণ আমরা যদি লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ম্যাথগুলো প্রপারলি পারতে চাই। আচ্ছা, এখন ঘটনা হলো আমাদের 9-10-এর ছাত্রছাত্রীদের একটা কমন সমস্যা হলো, বিশেষ করে আমি যখন 9-10-এ পড়তাম তখন একটা কমন সমস্যা আমি ফিল করতাম, যে আমি রাসায়নিক বিক্রিয়া লিখতে পারছি না বা আমি যৌগগুলো ঠিকঠাক মতো লিখতে পারছি না, আমার ভয় লাগছিল, ঠিক আছে? এখন ঘটনা হলো এটার পিছনে মেইন কারণটা কি? কারণ হলো আমরা যখন একটা যৌগ লিখতে যাই, একটা বিক্রিয়া লিখতে যাই, তখন আসলে আমাদের প্রতীক সম্পর্কে প্রপার ধারণাটা থাকে না থাকার কারণে আমরা যৌগটা লিখতে ভয় পাই। সংকেত সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকে না, যার কারণে আমরা যৌগটা লিখতে আমরা ভয় পাই, ঠিক আছে? এছাড়াও আরও দুটো জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হয়। এক হলো পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা তুমি যদি জানো তাহলে তুমি যোজনীটাও জানতে পারবে। আর যোজনী তুমি যখন জানতে পারবে তখন আসলে যৌগটা লেখার জন্য তোমার সবচেয়ে বেশি ইজি হবে। কারণ কি, আমরা জানি একটা যৌগ লিখতে গেলে যোজনী এক্সচেঞ্জ করতে হয়। তো তুমি যদি যোজনেই না জানো তাহলে তুমি এক্সচেঞ্জ কিভাবে করবা? যেমন ধরো আমি তোমাকে যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমি তোমাকে বললাম যে ম্যাগনেসিয়াম ফসফেট লিখো, ঠিক আছে? আমি ধরেই নিলাম কথার খাতিরে যে তুমি ফসফেটের সংকেতও জানো, ম্যাগনেসিয়ামের সংকেতও জানো, কিন্তু আনফর্চুনেটলি তুমি দুইজনের যোজনই জানো না, ঠিক আছে? তো তোমাকে বলা হলো যে ম্যাগনেসিয়াম ফসফেট লিখলা, তুমি তোমার মতো করে ম্যাগনেসিয়াম ফসফেট লিখলা। এখন ঘটনা হলো তুমি জানো যে ও ম্যাগনেসিয়াম তো 2 যোজনী, ঠিক আছে? সো আমি এক্সচেঞ্জ করে দেই, তো তুমি সুন্দর করে এক্সচেঞ্জ করে দিলা, কিন্তু কোনো কারণবশত
তুমি পড়াশোনা করছো কিন্তু একটু মনোযোগের অভাবে এই ফসফেটের যোজনীটা তুমি এনিহাও মিস করে গেছো, ঠিক আছে? তো এই কারণে তুমি কি করছো, ওই যে লিমিটিং রিঅ্যাক্টেন্ট, যেহেতু আমরা আজকে ম্যাথগুলো করব, এরকম একটা যৌগ ছিল বা একটা যৌগ তৈরি হয়েছে, তো তুমি কি করছো, এইভাবে লিখছো, লিখে তুমি ক্যালকুলেট করলা, এটার আণবিক ভর বের করে ফেললা, কারণ ফসফরাসের আণবিক তুমি ভর জানো, পারমাণবিক ভর জানো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর জানো, অক্সিজেনের পারমাণবিক ভর জানো, তুমি সুন্দর করে ম্যাথটা কভার করলা, কারণ তুমি ম্যাথের নিয়ম জানো, নিয়ম মতো করে ম্যাথটা করলা, ওকে ফাইন। বের হয়ে দেখলা এনিহাও তোমার রেজাল্টটা মিলে নাই, বা তুমি ধরো স্কুলে পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা, তোমাকে খাতায় উইন ম্যাথে 0 দিয়ে দিছে। কারণ কি, ওই যে বললাম একটু মনোযোগের অভাব। মনোযোগটা কোথায়, এই যে ফসফেটের যোজনী যে 3, এটা তো তোমার জানতে হবে, এটা তুমি যদি না জানো তাহলে তুমি যৌগটা লিখতে পারছো না। ফসফেটের যোজনী 3, এই যে তুমি এখানে 3 এক্সচেঞ্জ করে দিলা, এই যে ম্যাগনেসিয়াম ফসফেট। তো এই যে এই জিনিসগুলোর অভাবে বা একটু মনোযোগের অভাবে আমরা কি করি, যে এই ধরনের যৌগগুলো, বিশেষ করে নর্মাল যে যৌগগুলো যেগুলো খুব ইজি, এগুলো লিখতেও আমাদের অনেক ছাত্রছাত্রী ভয় পায়, আমিও ভয় পাইতাম। তো এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি, আমরা একটু মনোযোগ দিয়ে সংকেত, প্রতীক এবং যোজনীগুলো মনে রাখার চেষ্টা করব, একটু প্র্যাকটিস করব। আমাদের চোখের সামনে যেই যৌগগুলোই আসবে সেগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব, একটু প্র্যাকটিস করব, তাহলেই হবে, তেমন কোনো কিছু কঠিন না। তো চলো, এরপরে আমি এখান থেকে, যেহেতু মোল এবং রাসায়নিক সমীকরণ রিলেটেড, এখানে তোমাদের 2 থেকে 3টা ম্যাথ ছিল, আমি ওখান থেকে তোমাদেরকে একটু সলভ করে দিচ্ছি। দেখো, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে আসলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। আচ্ছা, ওই যে বললাম আমাদের রাসায়নিক বিক্রিয়াটা ব্যালেন্স লিখতে হবে। ওকে, তো চলো আমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করি। তো তোমরা যারা আমাকে দেখছো তারা একটু কষ্ট করে বই খাতা সামনে রেখো, বইটাও রাখতে পারো, খাতাও রেখো, আর বাংলাদেশের খেলাও পাশাপাশি দেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা আপডেট দিব, কারণ আমিও যেহেতু বাংলাদেশের নাগরিক এবং আমি বাংলাদেশের ফ্যান, আমিও চাই আজকে পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতুক এবং আমরা সেমিফাইনালে, এটা তো সেমিফাইনাল চলে নাকি, ফাইনালে উঠি। আচ্ছা, দেখো এখানে কি বলছে, 2 গ্রাম ম্যাগনেসিয়াম। আচ্ছা, আমার কথা হলো এখানে ম্যাগনেসিয়ামের কথা বলছে এবং পরিমাণ মতো অক্সিজেন সরবরাহ করতে হবে। আচ্ছা, কি বের করতে বলছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, তার মানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুজনে বিক্রিয়া করে আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছে। ওকে, এই যে ম্যাগনেসিয়াম নিলাম আর অক্সিজেন নিলাম, ঠিক আছে? O2 কেন লিখলাম, কারণ আমরা জানি অক্সিজেন হলো দ্বিপরমাণুক একটা গ্যাস বা মৌল। আচ্ছা, এরা একে অপরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে ফেললো। এখন ওই যে বলছিলাম আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য তুমি একটু লক্ষ্য করো, এখানে অক্সিজেন আছে 2টা, উৎপাদে কিন্তু অক্সিজেন 2টা নাই, সো আমাকে একটু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে আমাকে এখানে 2 দিতে হচ্ছে, তাহলে আমি অক্সিজেন কি, ঠিক আছে। এখন ওখানে 2 দেওয়ার কারণে উৎপাদে আমার ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, এখানে তো ম্যাগনেসিয়াম 1টা ছিল, তো এটাকে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে, আমি এখানে ব্যালেন্স করে ফেললাম। ওকে, এই হলো আমার হলো ব্যালেন্স কি, রিঅ্যাকশন। আচ্ছা, এখন আমি এখানে কি করব, আণবিক ভরগুলো বের করে ফেলবো। আচ্ছা, আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, 24। এখানে কয়টা ম্যাগনেসিয়াম আছে, 2টা, তাহলে আমি কত ভর পাচ্ছি, 48 গ্রাম পাচ্ছি, রাইট? ওকে, অক্সিজেন কত, অক্সিজেন পরিমাণ মতো বলছে, সো আমার অক্সিজেন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, তারপর আমরা বের করে রাখলাম। আমরা জানি 16, আর এখানে কয়টা আছে, 2টা, তো আমি এখানে লিখতেই পারি যে এখানে আসলে 32। ওকে, আচ্ছা, আমার ম্যাগনেসিয়াম অক্সাইড, আচ্ছা ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হলো এখানে যেহেতু 2 আছে, 2টা গুণ অবস্থায় থাকবে, ম্যাগনেসিয়াম জানি আমরা হলো কত, 24, আর যোগ করতে হবে, এখানে অক্সিজেন যুক্ত অবস্থায় আছে 16। আচ্ছা, কত হয়, 24 আর 16 যোগ করলে হয় 40, 40 সাথে 2 গুণ করলে হয় 80 গ্রাম। সবগুলো পেয়ে গেছি আমরা। এখন তোমাকে বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন যুক্ত করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে দেখো আমি এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরিমাণ মতো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম কি পাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি। ওকে, আচ্ছা 48 সাথে 80 গ্রাম পাচ্ছি। চলো এখানে একটু আমরা করি, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম
বিক্রিয়া করে উৎপন্ন করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, রাইট? ওকে, আমাকে কত গ্রাম করতে বলছিল? 2 গ্রাম। আচ্ছা, আমরা তো ঐকিক নিয়ম মোটামুটিভাবে পারি, তো তুমি চাইলে ঐকিক নিয়মেই করতে পারো অথবা তুমি 1 স্টেপ গ্যাপ দিয়েও করতে পারো। তো আমি তোমাদের সুবিধার্থে ঐকিক নিয়মে করে দেখাচ্ছি। 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করে হলো ডেফিনেটলি কম গ্রাম হবে, তো 80 ডিভাইডেড বাই 48, ঠিক আছে, গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আর আমাকে কতটুকু বলছে? 2 গ্রামের কথা বলছে, তো 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করে 80 গুণন 2 ডিভাইডেড বাই 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। একটু আমরা ক্যালকুলেট করি যে আসলে কতটুকু আসতেছে। 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার কতটুকু পাইলাম? 3.33। ওকে, 3.33। তার মানে মোটামুটিভাবে বুঝছি আমার মেইন কাজ কি? আমার এই বিক্রিয়াটা ঠিকঠাক মতো লেখা। এই বিক্রিয়া তুমি যদি ঠিকঠাক মতো না ক্যালকুলেট করতে পারো, ব্যালেন্স না করতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে আলটিমেটলি কি আসবে না, পরিমাণগুলো ঠিক আসবে না। তো আমার 2 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আসলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার? 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই, যে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে, এখন আমি প্রয়োজনীয় পরিমাণ কি সরবরাহ করছি? ম্যাগনেসিয়াম। 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কি করা যায়? উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? এটা আই থিঙ্ক তোমরা সবাই পারবে। এখন সিমিলার কোশ্চেন কি বলছে, যে আমি এখন ম্যাগনেসিয়ামটা প্রয়োজন মতো সরবরাহ করতেছি, যতটুকু দরকার ততটুকু করতেছি। তার মানে ম্যাগনেসিয়াম নিয়ে আমার আসলে কোনো রকম মাথা ব্যথা নাই। আমি যদি 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বের করতে চাই বা উৎপন্ন করতে চাই, আমার আসলে কত গ্রাম অক্সিজেন সরবরাহ করতে হবে? তো দেখো এখান থেকেই করা যায়। হ্যাঁ, আমার ম্যাগনেসিয়াম নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। আমার কি লাগবে? কত গ্রাম অক্সিজেন লাগবে? অক্সিজেন যাবে তাহলে ডান দিকে। তো 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রস্তুত করতে আমার অক্সিজেন দরকার 32 গ্রাম। তো চলো আমরা একটু শর্টকাটে করি এখানে, ঠিক আছে, যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে দরকার কি দরকার? অক্সিজেন দরকার, রাইট? অক্সিজেন দরকার কত গ্রাম পাইছিলাম আমরা? 32 গ্রাম পাইছি। ওকে, 1 গ্রামে কত, 10 গ্রামে কত? তুমি চাইলে ওই যে বললাম 1 স্টেপ গ্যাপ দিয়ে করতে পারো। সো আমি 1 স্টেপ গ্যাপ দিয়ে এখন করতেছি, কারণ তোমরা সবাই ম্যাচিও। 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আসলে কি পরিমাণ অক্সিজেন দরকার? সেটা হলো 32 গুণন 10 ডিভাইডেড বাই 80, ঠিক আছে। তার মানে দেখো 4 গ্রাম কি অক্সিজেন, আমরা অ্যান্সার পাই গেছি। 4 × 32, ঠিক আছে। 10 দিয়ে তুমি যদি 80 কাটো 8, আর 8 দিয়ে 32 কাটলে 4 গ্রাম অক্সিজেন পাচ্ছি। ইজি, এই টাইপের ম্যাথগুলো ইজি। মেইন কাজ কি? ব্যালেন্স ইকুয়েশনটা লেখা। আবার একবার বলে দিচ্ছি, দেখো আমাকে বলছিল যে 10 গ্রাম আমি যদি ম্যাগনেসিয়াম অক্সাইড প্রস্তুত করতে চাই, তাহলে আমাকে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে হবে? তো আমার যে মেইন যে রিয়াকশনটা ছিল, সেখান থেকে পাইছিলাম যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আসলে আমি যদি তৈরি করতে চাই, তাহলে আমার সেখানে 32 গ্রাম অক্সিজেন দরকার হয়। 1 গ্রামের জন্য কত? আর আমাকে কোশ্চেনে বলে দিছে 10 গ্রামের জন্য কত। তো 10 গ্রাম অক্সিজেনের জন্য পেলাম 4 গ্রাম। খুব ইজি, এগুলা তোমরা একটু যদি মাথায় রাখো তাহলেই তোমরা পারবে, ঠিক আছে। তো চলো আরেকটা কোশ্চেন যেহেতু চলে আসছে, এটাতে যাই। এখানে বলছে যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু তৈরি করা যায়? কতটি অ্যামোনিয়া অণু উৎপাদন করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আগে রিয়াকশনটা লিখি। দেখো নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস দুটা মিলে হলো অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। আর গ্যাসটা লিখলাম সব গ্যাস। এখন তুমি হিসাব করবা ব্যালেন্স কিভাবে করব।
দেখো এখানে নাইট্রোজেন আমি জানি দ্বিপরমাণুক মৌল, এই কারণে আমি এখানে N2 দিছি। আমি হাইড্রোজেনও জানি যে দ্বিপরমাণুক মৌল এবং গ্যাস, এখানে আমি H2 দিছি। এবং অ্যামোনিয়ার আমরা সংকেত জানি NH3। এখন আমি কি করব, ব্যালেন্স করব। এখানে নাইট্রোজেন 2টা আছে, এখানে নাইট্রোজেন 1টা আছে। সো আমি নাইট্রোজেন যদি 2টা বানাতে চাই তাহলে আমাকে এখানে 2 দেওয়া লাগতেছে, তো 2 দিলাম। আমার নাইট্রোজেন নিয়ে আর কোনো রকম মাথা ব্যথা নাই। আমার হাইড্রোজেন হয়ে গেছে 6টা। এখন 6টা মিলানোর জন্য এখানে আমার হাইড্রোজেন আছে 2টা, তার মানে এখানে আমাকে কি গুণ করতে হচ্ছে, 3 গুণ করতে হচ্ছে। রাইট, কনসেপ্ট ক্লিয়ার? এই হলো আমার ব্যালেন্স ইকুয়েশন, ওকে, সমতাকরণ সহকারে। আচ্ছা, এখন বলছে যে 5টা নাইট্রোজেন অণুর জন্য। তো আমি জানি এখানে নাইট্রোজেন 1 মোল আছে না, আমরা কি গত ক্লাসে করছি, N2 মানে হলো কয় গ্রাম আছে, নাইট্রোজেনের একটা পরমাণুর ভর কত, 14। এখানে 2টা পরমাণু আছে, তার মানে হলো 28 গ্রাম। 28 গ্রাম মানে হলো 1 মোল। আর 1 মোল মানে কি বলছিলাম, অ্যাভোগাড্রোর নাম্বার, তার মানে 6.023 × 10⁻23। রাইট, তার মানে এখানে কি পরিমাণ অণু আছে, এখানে আমি বলতে পারি এখানে অণু আছে হলো তোমার 6.02 × 10⁻23টি। নাইট্রোজেন কয়টা অণু আছে, 6.02 × 10⁻23টি। আমাকে কি বলছে, 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টা অ্যামোনিয়া তৈরি করব। সো আমার এখানে হাইড্রোজেন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, আমি এখানে লিখতেছি না। আমার তাহলে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলাই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে সেখানে কি পরিমাণ অণু আছে, 2 তো ছিলই। আমি অ্যামোনিয়ার যদি আণবিক ভর বের করি, একটু দেখো, NH3, আমরা নাইট্রোজেনে জানি 14 + 3 কত, 17 গ্রাম। 17 গ্রাম মানে হলো 1 মোল। 1 মোল মানে হলো অ্যাভোগাড্রোর নাম্বার। 1 মোল মানে হলো অ্যাভোগাড্রোর নাম্বার। ওকে, তার মানে এখানে আমি বলতেই পারি যে 2 তো ছিলই, 2 তো রাখলাম, তার মানে এরপরে কি আছে, অ্যাভোগাড্রোর নাম্বার। সো আমি এখানে লিখতে পারি 6.02 × 10⁻23। ক্লিয়ার কনসেপ্ট? আমার বলছে কয়টা অ্যামোনিয়া দরকার, তার মানে অ্যামোনিয়ার এই অংশটা যাবে ডান দিকে। তাহলে 6.023 × 10⁻23টি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয় 2 × 6.023 এতটা অ্যামোনিয়া গ্যাস। তো চলো একটু প্র্যাকটিস করে ফেলি। দেখো 6.023 × 10⁻23টি N2 হতে উৎপন্ন হয় 2 × 6.023 × 10⁻23টি কি, অ্যামোনিয়া। রাইট, কয়টা বলছে, 5টার কথা। তো আমি যদি ঐকিক নিয়মে করতে চাই, করলাম তোমাদের খাতিরে। একটি নাইট্রোজেন হতে উৎপন্ন হয়, ডেফিনেটলি কম হবে। তো 2 × 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই কত হবে, 6.023 × 10⁻23টি অ্যামোনিয়া। কয়টার কথা বলছে, 5টার কথা বলছে। তো অতএব 5টি নাইট্রোজেন হতে উৎপন্ন হবে। ঠিক আছে, খুব ইজি ক্যালকুলেশন এটা। 2 × 6.023 × 10⁻23 × 5 ডিভাইডেড বাই কত যাবে, 6.023 × 10⁻23। রাইট, এখন তুমি ইজিলি এটা কাটাকাটি করতে পারবা। দেখো এই অংশটা আর এই অংশটা ইজিলি কাটাকাটি করা যায়, এটা নিয়ে কোনো রকম পেইন নেই। তাহলে কত থাকে, 10টি অ্যামোনিয়া অণু তৈরি করা যায়। তার মানে 5টা নাইট্রোজেন অণু থেকে তুমি আসলে 10টা অ্যামোনিয়া অণু তৈরি করতে পারবা। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। এটা বেশ ইম্পর্টেন্ট, কারণ হলো এখানে যেহেতু অণুর একটা হিসাব চলে আসছিল, তো আমাদের অ্যাভোগাড্রোর এই সংখ্যাগুলো লিখতে একটু পেইন লাগে, এরকম একটা ভাব চলে আসে। সো এই টাইপের ম্যাথগুলো একটু বাসায় করবো। একই রকম জাস্ট এই যে আগে কি করে নিবা, এরকম মোলের হিসাবটা করে নিবা। যখনই 1 মোল চলে আসবে তখনই তোমার কাছে আসলে আলটিমেটলি অ্যাভোগাড্রো নাম্বারটা লেখা কোনো ব্যাপার হবে না। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন করি, যে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন দরকার হয়। খুবই একটা ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 মোল পানি উৎপন্ন করতে, এটা মনে হয় তোমাদের বইয়ে দেওয়া আছে, কত মোল অক্সিজেন দরকার হয়। অক্সিজেনটা ডানে। আচ্ছা, কি বের করতে বলছে আমার, পানি, তাই তো, মোলের হিসাব কিন্তু। ওকে,
তো চলো আমরা আগে বিক্রিয়া লিখি। এই যে অক্সিজেন H2O। এখন তুমি সমতা বিধান করার চেষ্টা করো। হাইড্রোজেন কয়টা আছে? 2টা। এখানে 2টা আছে, কোনো সমস্যা নেই। অক্সিজেন কয়টা আছে? 2টা। এখানে অক্সিজেন আছে 1টা। আর তুমি যে অক্সিজেন মিলাইতে চাও তাহলে 2 দেওয়া লাগতেছে। সমস্যা হয়ে গেল আবার হাইড্রোজেনের বেলায়। তাহলে এখানে আবার হাইড্রোজেন তো 2টা, ওখানে হাইড্রোজেন হয়ে গেছে 4টা। সো আমার এখানে আবার 2 দেওয়া লাগতেছে। তার মানে দেখো এখানে 2টা মানে 2 অণু হাইড্রোজেন আছে, 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি তৈরি করতেছে। সো একই রকম জিনিস আমার এখানে 6 মোল পানি তৈরি করতে হবে। আমার কয় মোল পানি তৈরি করতে হবে? আমার 6 মোল পানি তৈরি করতে হবে। তো চলো আগে আমরা একটু সাইডে রাফ করে নেই। H2O, এটার আণবিক ভর কত? এটার আণবিক ভর হলো 1 × 2 + 16, 18 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল, রাইট? 1 মোল, আমার তো মোলের হিসাব। ওকে, হাইড্রোজেন কয়টা ছিল? আমার ওখানে হাইড্রোজেন ছিল 2 অণু। আমার হাইড্রোজেন নিয়ে মাথা ব্যথা ছিল না, আমার অক্সিজেন নিয়ে মাথা ব্যথা ছিল। অক্সিজেন ছিল 32 গ্রাম, তার মানে হলো 1 মোল। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো, 1 মোল। আমার ওখানে অক্সিজেন কি ছিল? O2 ছিল। O2 মানে কি? 16 × 2 গ্রাম, মানে হলো 32 গ্রাম। 32 গ্রাম মানে হলো 1 মোল। তার মানে হলো 2 মোল পানি তৈরি করতে আমার 1 মোল অক্সিজেন লাগে। তো 6 মোল পানি তৈরি করতে হবে। তো চলো লেটস সি। দেখো 2 মোল পানি তৈরি করতে অক্সিজেন লাগে, হলো 1 মোল, রাইট? আচ্ছা, আবার আমি কি করব? তুমি চাইলে কি করতে পারো, ওই যে ছোটবেলার নিয়মে করতে পারো, অথবা আচ্ছা তোমাদের খাতিরে আমি ঐকিক নিয়মেই করলাম। পানি তৈরি করতে অক্সিজেন লাগে, ডেফিনেটলি কি হবে? কম হবে। 1/2 মোল। আমার কতটুকু মোল পানি তৈরি করতে বলছে? 6 মোল। 6 মোল পানি তৈরি করতে অক্সিজেন লাগবে হলো, দেখো 1 × 6 / 2 মোল। আমি যদি কাটাকাটি করি 3 মোল হয়। এটা হলো অ্যান্সার। ইজি না? তার মানে তোমার কনসেপ্ট বুঝতে হবে। আবার বলতেছি, তুমি আগে পানির কি বের করলা? আণবিক ভরটা বের করলা 18 গ্রাম। 18 গ্রাম মানে হলো 1 মোল। ওখানে পানি কতটুকু ছিল? বিক্রিয়ার মধ্যে 2 মোল, মানে হলো 2টা অণু ছিল। তার মানে 2 × 18, ঠিক আছে? তার মানে আমি যদি 18কে 1 মোল ধরি, তার মানে ওখানে 2 মোল ছিল। তো 2 মোলের জন্য আমার 1 মোল অক্সিজেন দরকার হয়। তো 2 মোল পানি তৈরি করতে অক্সিজেন লাগে হলো 1 মোল। আর 1 মোল পানি তৈরি করতে কতটুকু লাগে? আর আমার কোশ্চেনে বলছে 6 মোল তৈরি করতে কতটুকু লাগে। ইজি, ক্যালকুলেট করলা। এগুলো খুবই ইজি। আই থিঙ্ক তোমাদের বুঝতে তেমন অসুবিধা হওয়ার কথা না। এই যে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ চলে আসছে, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক নিয়ে অনেকের সমস্যা, অনেকে ভয় পায়। আমি চেষ্টা করব আমার দিক থেকে যত ইজিতে, ঠিক আছে, তোমাদের কাছে বোধগম্য করানো যায়। তো লিমিটিং বিক্রিয়ক বলতেই বোঝা যায় আসলে একটা রাসায়নিক বিক্রিয়ায় আমার বিক্রিয়ক যতটুকু দেয়া থাকে, বিক্রিয়ক তার ভিতরে কোন বিক্রিয়কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটা আসলে বিক্রিয়া সম্পূর্ণ করার আগে আমার যতটুকু উৎপাদ তৈরি করা দরকার, আমার টার্গেট, তার আগেই সম্পূর্ণরূপে সে বিক্রিয়া করে ফেলতেছে উৎপাদ তৈরি করার আগেই। মানে আমার টার্গেটেড প্রোডাক্ট পাওয়ার আগেই সে মানে বিক্রিয়কটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, বিক্রিয়া করে, ঠিক আছে, শেষ হয়ে যায়। সেই বিক্রিয়ককে আমরা লিমিটিং বিক্রিয়ক বলে থাকি। এই জন্য লিমিটিং কথাটা আসলে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা যেই বিক্রিয়কটা শেষ হয়ে যায়। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউর ইম্পর্ট্যান্ট লাইন আছে, সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়কটি বা কোন বিক্রিয়কটি লিমিটিং, সেটা আসলে কিসের উপরে নির্ভর করে? সেটা হলো আসলে বিক্রিয়কের পরিমাণের উপরে নির্ভর করে। এটা একটু মাথায় রাখবা, এটা এমসিকিউর জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা লাইন। ঠিক আছে, যে আসলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে কোন বিক্রিয়কটি আসলে লিমিটিং, এটা কিসের উপরে ডিপেন্ড করে বা কিসের উপরে নির্ভর করে? এটা হলো বিক্রিয়কের পরিমাণের উপরে নির্ভর করে। একটু মনে রাখবা, এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। ঠিক আছে,
ওকে, যেহেতু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এবং আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি যে লিমিটিং বিক্রিয়ক পড়ার বা পারার একটাই উপায় হলো আমাকে প্রতীক জানতে হবে, সংকেত জানতে হবে, যোজনী জানতে হবে, সেই সাথে আমাকে রাসায়নিক বিক্রিয়াটা লেখা জানতে হবে এবং লেখাটা কীরকম, ব্যালেন্স ইকুয়েশন। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে শিখবো, এত কঠিনও কিছু না। সবাইকে যে সব কেমিস্ট্রি রিঅ্যাকশন পাঠতে হবে বিষয়টা এমনও না। তোমার জন্য, তোমার পরীক্ষার জন্য যতটুকু আসলে দরকার, যতটুকু বোঝা দরকার, যতটুকু বেসিক না বুঝলেই না, ঠিক আছে, ততটুকু তোমাকে অবশ্যই বুঝতে হবে, ততটুকু অবশ্যই তোমাকে পড়তে হবে। অ্যাজ এ স্টুডেন্ট এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য যে আমি অ্যাজ এ ক্লাস 10 স্টুডেন্ট বা অ্যাজ এ ক্লাস 9 স্টুডেন্ট আমি কিছু কমন বিষয় আমাকে পারতে হবে সায়েন্সের। ঠিক আছে, সেটা যদি তুমি না পারো এটা আসলে তোমার ব্যক্তিগত কি ব্যর্থতা। এর পিছনে আসলে তোমার মা বাবার বা তোমার পরিবারের কোনো ব্যর্থতা নাই, কারণ তারা তোমার পিছনে ইনভেস্ট করতেছে সময়, ইনভেস্ট করতেছে অর্থ, এবং তুমি নিজেও কিন্তু তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পড়াশোনার পিছনে ইনভেস্ট করতেছো। সো যেহেতু টাইম ইনভেস্ট করতেছো, সেহেতু যাতে প্রপারলি ইনভেস্ট করতে পারো এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারো, ফ্রুটফুলভাবে যাতে রেজাল্টটা তুমি ফিডব্যাক হিসেবে পাও, এই জন্য প্রপারলি ইনভেস্ট করতে হবে। ওকে, তো আমরা যতটুকু পারি আজকে থেকে চেষ্টা করব, আশা করি আমরা আমাদের কেমিস্ট্রির যে ভয় ভীতি সেটা কাটিয়ে উঠতে পারবো। তো চলো, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আমাদের সংজ্ঞা বোঝা শেষ, আমরা এবার কয়েকটা ম্যাথ করি, প্র্যাকটিস করলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। দেখো এখানে বলছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রণ করা হলো বা মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? আচ্ছা, এরপর একটা লেজ দিয়ে দিছে যে বিক্রিয়া শেষে কোনো বিক্রিয়ক যদি বেঁচে থাকে বা উদ্বৃত্ত থাকে তাহলে সেটার পরিমাণ কতটুকু। সো এটা আমরা বের করতে পারবো, ওটা কোনো বিষয় না। আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বের করতে পারলেই বাকিটা কোনটা উদ্বৃত্ত থাকবে এটা বের করতে পারবো। তো আমরা আগে দেখি এখানে কি কি বলছে। হাইড্রোজেন গ্যাস থাকবে, তার সাথে ক্লোরিন গ্যাস থাকবে, ওই যে বললাম ব্যালেন্স রিঅ্যাকশনটা আমরা লিখবো। তো চলো আমাদের রিঅ্যাকশন কি হবে, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, তার সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করলো। আচ্ছা, করে কি তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। আচ্ছা, এবার চলো আমরা একটু সমতাকরণ করি। এখানে হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, কিন্তু ওখানে হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা। সো খুব ইজি, এখানে আমি 2 দিয়ে দিলাম, এটা তোমরা সবাই পারো, ঠিক আছে, আমি বিশ্বাস করি। এখন আমার আণবিক ভরটা বের করতে হবে। ওকে, তো এখানে হাইড্রোজেন কতটুকু আছে, তো 1 × 2 গ্রাম মানে হলো 2 গ্রাম। ক্লোরিন কতটুকু আছে, 2 × আমরা ক্লোরিনের পারমাণবিক ভর আমাদের সবার মুখস্থ, আমি বিশ্বাস করি 35.5। ঠিক আছে, তাহলে কত হয়, আমরা সোজা হিসাবে জানি যে 35 দুগুণে কি 70, আর 0.5 × 2 মানে হলো 1, তার মানে 71 গ্রাম পাইলাম। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও তুমি করে রাখতে পারো, 2 × 1 + 35.5, 35.5, তার মানে আলটিমেটলি কত হয়, 2 × 36.5, এটা একটু ক্যালকুলেট করতে হবে, 73, ইয়েস 73 গ্রাম পাইলাম। ওকে, এতটুকু পাইছি। আচ্ছা, কি বলছে ভালো করে বুঝো, যে হাইড্রোজেন গ্যাসের মধ্যে আমি 75 গ্রাম ক্লোরিন, মানে তুমি একটা জায়গায় বিক্রিয়া করবা, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডই তৈরি করতেছো, তোমার হাতে দেয়া হয়েছে 5 গ্রাম হাইড্রোজেন, বিক্রিয়া করবা 75 গ্রাম ক্লোরিনের সাথে। এখন তোমাকে দেখতে হবে আসলে কে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার বিক্রিয়া করবো হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে। তো দেখো 71 গ্রাম ক্লোরিন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। ওকে, অথবা তুমি আরেকভাবে লিখতে পারো যে 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, 1 গ্রাম কত, 5 গ্রাম হাইড্রোজেন কত, এইভাবেও করতে পারো। অথবা 71 গ্রাম ক্লোরিন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, 1 গ্রাম কত, আর এখানে 75 গ্রামের কথা বলছে, তুমি দুইভাবে করতে পারবা, দুইভাবেই তোমার একটা রেজাল্ট আসবে। তো চলো আমরা একটু করি, ঠিক আছে, একটু উপরে যা বাবা। তো এবার দেখো 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কার সাথে, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। ওকে, আচ্ছা, কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে একটু জানাবে, 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে।
অতএব 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে ডেফিনেটলি কম গ্রাম, তার মানে 2 ডিভাইডেড বাই 71 গ্রাম হাইড্রোজেনের সাথে। ওকে করলাম। আমার ক্লোরিন কতটুকু দিছিল কোশ্চেনে? 75 গ্রাম। তো চলো 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, হিসাব করবো এবার আমরা, 2 × 75 ডিভাইডেড বাই 71 গ্রাম হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, তো চলো একটু ক্যালকুলেট করে ফেলি আমরা সবাই একসাথে যে আসলে আমাদের এখানে হাইড্রোজেন কতটুকু লাগতেছে। 2 × 75 ডিভাইডেড বাই 71, 2.11, 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, আচ্ছা এতটুকু আমরা সবাই বুঝছি, আশা করি সবাই বুঝছি। দেখো আমি আবার একটু বলে দিচ্ছি, কোশ্চেনে ছিল 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করবে বা মিশ্রিত করা হলে আসলে এর মধ্যে কে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে বা বিক্রিয়ক হবে। তো আমরা বিক্রিয়াটা লিখলাম, হিসাব করলাম যে ক্লোরিন পাচ্ছি 71 গ্রাম আর হাইড্রোজেন পাইলাম 2 গ্রাম। ওকে, তাহলে এখন আমরা লিখলাম যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, 1 গ্রাম করে কতটুকু আর 75 গ্রাম করে কতটুকু? 75 গ্রাম করে হলো 2.11 গ্রামের সাথে, 2.11 গ্রামের সাথে। আমাকে বিক্রিয়া করার জন্য হাইড্রোজেন কতটুকু দেওয়া হয়েছিল? 5 গ্রাম। আমার দরকার কতটুকু হচ্ছে? 2.11 গ্রাম। কেন? কারণ আমাকে তো দেওয়া হয়েছে 75 গ্রাম ক্লোরিন। এখন 75 গ্রাম ক্লোরিন কতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারবে? 2.11 গ্রামের সাথে। তার মানে আমাকে তো দেওয়া হয়েছে 5 গ্রাম। ডেফিনেটলি আমার কাছে এখনও হাইড্রোজেন অনেকগুলো আছে। শেষ কে হয়ে গেল তাহলে? ক্লোরিন। তো আমরা এখানে কথাটা এইভাবে লিখতে পারবো যে 75 গ্রাম, সুতরাং লিখতে পারো এইভাবে যে সুতরাং 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে, 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, এতটুকু বুঝছি আমরা। যেহেতু হাইড্রোজেন দেয়া ছিল কতটুকু? 5 গ্রাম। কয় গ্রাম? 5 গ্রাম। অতএব উদ্বৃত্ত H2 এর পরিমাণ কতটুকু? উদ্বৃত্ত H2 এর পরিমাণ বের করে ফেলতে পারবো আমরা এখন। কতটুকু দেওয়া হয়েছিল? 5 গ্রাম মাইনাস 2.11 গ্রাম আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা 2.5 উপরে ডেফিনেটলি 2.89 প্রবাবলি হওয়ার কথা। তারপর আমরা একটু এক্স্যাক্টলি করি, 2.11, 2.89 গ্রাম। ঠিক আছে, উদ্বৃত্ত হাইড্রোজেনের পরিমাণ কতটুকু? 2.89 গ্রাম। এটা আমরা একটা অ্যান্সার পাইলাম। অতএব বলতেই পারি, ঠিক আছে, এটা না লিখে এইভাবে লিখি, সুতরাং লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক কে? আমার উদ্বৃত্ত যেহেতু হাইড্রোজেন থাকতেছে, আমার তো দরকার হলো 2.11 গ্রাম, আমাকে হাইড্রোজেন দেওয়া হয়েছে 5 গ্রাম। তার মানে আমার প্রোডাক্ট তৈরি করতে করতে কে আগে শেষ হয়ে গেছে? ক্লোরিন শেষ হয়ে গেছে। তো লিমিটিং বিক্রিয়ক হলো ক্লোরিন গ্যাস। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। খুবই মজার। ঠিক আছে, এই ম্যাথগুলো খুবই মজার যদি বুঝতে পারো কনসেপ্ট। আবার বলতেছি, এই জায়গায় মেইন কনসেপ্ট হলো যে কে আসলে প্রোডাক্ট তৈরি করার আগে শেষ হয়ে যাচ্ছে, আর আমি যতটুকু দিছি তার থেকে কম লাগতেছে যার, সে তো আসলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট না, কারণ তার কাছে তো বিক্রিয়া করার জন্য আরও অনেকগুলো পরিমাণ আছে। তো মানে অপোজিটে যে থাকবে, তার সাথে পার্টনার হিসেবে যে থাকবে বিক্রিয়কটা, সেটা লিমিটিং বিক্রিয়ক। এই হলো আমার ম্যাথটা ছিল। ওকে, এরপরে দেখো আরেকটা, আমি মোটামুটি 5-6টা ম্যাথের প্র্যাকটিস নিয়ে আসছি, তোমাদের আই থিঙ্ক খুব উপকার হবে। এখানে কি বলছে দেখো, 5 গ্রাম সোডিয়াম 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? খুব ইজি।
আই থিঙ্ক তোমরা এটা পারবা, একদম শর্ট ফর্মে করে ফেলি। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম এবং ক্লোরিনের কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম এবং হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, বিক্রিয়াটা লিখবো আমরা আগে, বিক্রিয়াটা আমরা আগে লিখে ফেলি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো সোডিয়াম প্লাস হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারো। আচ্ছা, লিখলাম বিক্রিয়া। কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, কারণ আমরা জানি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখানে কে প্লাস ছিল, এ প্লাস ছিল, এ মাইনাস ছিল, প্লাসের সাথে কে গঠন করবে মাইনাস, সোডিয়াম ক্লোরাইড, এবং এর সাথে তৈরি করবে হলো হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখানে সমতা বিধান করব। দেখো হাইড্রোজেন 2টা ছিল, এখানে হাইড্রোজেন আছে 1টা। তো আমি যদি হাইড্রোজেনকে সমতা বিধান করতে চাই, এখানে 2 দেয়া লাগলো আমার। এখন ঘটনা হয়ে গেল ক্লোরিনও 2টা হয়ে গেল। তো ক্লোরিন যখন 2টা হয়ে গেল, এখানে তো সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, তো আমার ক্লোরিনও 2টা বানাইতে হবে। তো আমি ক্লোরিনও 2টা বানাই দিলাম, মহা মুশকিল। এখানে বাবা সোডিয়ামও 2টা হয়ে গেছে, তাহলে আমার তো এখানে সোডিয়াম 1টা ছিল, তো আমি এখানে সোডিয়াম এর আগেও 2 দিয়ে দিলাম। সো এখানে আমার সমতা বিধান কমপ্লিট। আমাকে কি বলছে যে 5 গ্রাম সোডিয়ামের সাথে আমি 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণ করব, সোডিয়াম এবং হাইড্রোজেন ক্লোরাইড। তার মানে আমার উৎপাদে কি তৈরি হচ্ছে, আমার এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নাই, আমার বিক্রিয়কের মধ্যেই হবে খেলা। আচ্ছা দেখো, আমার সোডিয়ামের পারমাণবিক ভর কত জানি আমরা? 23। সোডিয়ামের পারমাণবিক ভর কত জানি আমরা? 23 জানি, ঠিক আছে? 23 গুণন 2, তার মানে 46 গ্রাম পাইলাম আমরা হলো সোডিয়ামের এখানে কি পারমাণবিক ভর। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো 2, এখানে ছিল 1 প্লাস 35.5, আগের মতো 73 আসার কথা, 73 গ্রাম, ঠিক আছে? তার মানে এখন আমরা বলতেই পারি যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 46 গ্রাম সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? আর 1 গ্রাম করে কতটুকু, আর 10 গ্রাম করে কতটুকু? ওকে, তো চলো আমরা ম্যাথটা করি। দেখো 73 গ্রাম, একটু মনোযোগ দাও তোমরা, আমার সাথে সাথে একটু লেখার চেষ্টা করো। 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়ামের সাথে? 46 গ্রাম সোডিয়ামের সাথে। তো এখানে বলছে দেখো যে আমি এখানে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইছি, সে 46 গ্রাম কার সাথে বিক্রিয়া করতে? সোডিয়ামের সাথে। আমাকে কোশ্চেনে দেওয়া হয়েছে 10 গ্রাম, তো ওকে, তো আমরা 10 গ্রামের সাথে করে দেখব। দেখো 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, ডেফিনেটলি কম, 46 ডিভাইডেড বাই 73 গ্রাম, ঠিক আছে, সোডিয়ামের সাথে। ওকে, করলো। এখন কার সাথে করব? 10 গ্রামের সাথে। 10 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 46 গুণন 10 ডিভাইডেড বাই 73 গ্রাম সোডিয়ামের সাথে। একটু ক্যালকুলেট করো তো সবাই, কত আসে আমাকে বলো। 460 ডিভাইডেড বাই 73, 6.31, 6.301, তো 30 লিখলাম, বা 6.3 গ্রাম সোডিয়াম এর সাথে, ঠিক আছে? আমার এখানে সোডিয়াম কতটুকু লাগতেছে? আমার সোডিয়াম লাগতেছে হলো 6.3 গ্রাম, ঠিক আছে? আর আমাকে দেয়া হয়েছে কতটুকু দেখো তো, সোডিয়াম আমাকে দেওয়া হয়েছে 5 গ্রাম, ঠিক আছে? তুমি যদি প্রপারলিভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে চাও এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এবং 10 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড যদি বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে চাই, তাহলে আমার সোডিয়াম দরকার হলো 6.3 গ্রাম। দেখো 6.3 গ্রাম, 6.3 গ্রাম, তোমাকে দেওয়া হয়েছে কয় গ্রাম? 5 গ্রাম বা 5 গ্রাম। তার মানে ডেফিনেটলি লিমিটিং বিক্রিয়ককে সোডিয়াম। তো আমরা এখানে বলতেই পারি যে 10 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে 6.30 গ্রাম সোডিয়ামের সাথে, ঠিক আছে? আচ্ছা, করল বিক্রিয়া, শুধু লিমিটিং রিঅ্যাকট্যান্ট জানতে চাইছে। এখানে সোডিয়াম এর
দরকার কতটুকু দরকার, ঠিক আছে, 6.30 মাইনাস 5 গ্রাম দেওয়া হয়েছে, আর কতটুকু গ্রাম দরকার, প্রায় 1.30 গ্রাম দরকার, ঠিক আছে। অতএব সোডিয়াম ক্লোরাইড হলো সোডিয়াম হলো লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। এই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমার 5 গ্রাম সোডিয়াম দেওয়া হয়েছে, 10 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড দেওয়া হয়েছে। তোমরা দুইজন মানে কি করবা, বিক্রিয়া করবা, বিক্রিয়া করে একটা কিছু উৎপাদ তৈরি করতেছো। তো আমি দেখলাম আমার ওখানে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড আছে আর 46 গ্রাম কি আছে, সোডিয়াম আছে। এরা একে অপরের সাথে বিক্রিয়া করতে পারে। তো করলো, আমাকে 10 গ্রাম যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড দেওয়া হয়েছে, তো হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করছে। তো এই হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করার জন্য যে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এখানে আসলে তার সোডিয়ামের দরকার কতটুকু, 6.3 গ্রাম, এটা তার দরকার। কিন্তু তাকে আসলে বিক্রিয়া করতে দেওয়া হয়েছে 5 গ্রাম। তো আসলে সে কি প্রপারলি বিক্রিয়া করতে পারবে, হাইড্রোজেন ক্লোরাইডকে বিক্রিয়া করতে পারবে প্রপারলি? কারণ কি, সোডিয়াম তো আগেই শেষ হয়ে যাচ্ছে, প্রপারলি উৎপাদ তৈরি করতে পারবে না। সো এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক হলো সোডিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে বলছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম, 10 গ্রাম, এবং হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যেহেতু একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা হলো প্রশমন বিক্রিয়া, আমরা বুঝতে পারতেছি যে বিক্রিয়া করলে কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে। তো চলো আগে আমরা বিক্রিয়াটা করে ফেলি। বিক্রিয়াটা দেখো, কে কে বিক্রিয়া করতেছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, বিক্রিয়া করে কি তৈরি করবে, আমরা জানি লবণ ও পানি তৈরি করবে। লবণ কে কে তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করবে। তো আমরা একটু দেখে নিব যে আসলে সবার প্রপারলি পরমাণুগুলো ঠিক আছে কিনা। তো দেখো এখানে পটাশিয়াম একটা আছে, এখানেও পটাশিয়াম একটা আছে, অক্সিজেন একটা আছে, এখানে একটা অক্সিজেন আছে। হাইড্রোজেন টোটাল কয়টা আছে, বিক্রিয়কে 2টা আছে, উৎপাদে 2টা আছে। ক্লোরিন কয়টা আছে, একটা, উৎপাদেও একটা আছে। তার মানে এটা সমতাকরণ আছে। তো আমি এখানে আসলে কি করব, আণবিক ভরটা বের করে লিখি। তো পটাশিয়াম কত জানি আমরা, 39। পটাশিয়াম কতটুকু জানি আমরা, 39 যোগ 1 যোগ 16, ঠিক আছে। একটু করে ফেলি, কারণ আমিও যে খেলা দেখতে পারতেছি না। 56 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু, 36.5 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখো পাইছি আমরা। এখানে কি বলছে যে 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তো যে কোনো একটা আমরা নিব, আরেকজনেরটা বের করব। তো আমি ধরো লিখতেছি যে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড 36 গ্রাম মানে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, করলো। 10 গ্রাম কিভাবে করবে এটা দেখব। তাহলে দেখো 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কতটুকুর সাথে, 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এরপরে সেই ঐকিক নিয়ম যে 1 গ্রাম করে কতটুকু, 1 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো ডেফিনেটলি কম, ঠিক আছে, 56 গ্রাম অ্যাসিডের সাথে। তারপরে কতটুকু করতে বলছে, একটু কোশ্চেনটা দেখে নাও, দুইটাই 10-10 করে। ওকে, তো দেখো অতএব 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গুণন 10 ডিভাইডেড বাই 56 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটু তোমরা হিসাব করো তো, 6.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। আচ্ছা, আমার কতটুকু পাইলাম, 6.5। আচ্ছা, আমি যদি 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করতে চাই, গিয়ে আমি লবণ এবং পানি তৈরি করতে চাই, 10 গ্রামের সাথে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দরকার, 6.5 গ্রাম দরকার। তোমাকে দেয়া হয়েছে কতটুকু, তোমাকে দেওয়া হয়েছে 10 গ্রাম, ঠিক আছে। তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কাছে এখনও প্রায় 3.5 গ্রামের মতো আছে উদ্বৃত্ত। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কাছে
শেষ হয়ে যায় নাই, তাহলে শেষ হয়ে যাচ্ছে কে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তুমি সরাসরি, যেহেতু শুধুমাত্র লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি এটা জানতে চাইছে, তুমি সরাসরি এখানে বলতে পারো এখানে, ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক কে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা কিভাবে, আরেকবার একটু মনে করাই দিই। দেখো 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড তোমাকে দেওয়া হয়েছে, 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাকে দেওয়া হয়েছে, বিক্রিয়া করলা। এখন 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকুর সাথে বিক্রিয়া করতে পারবে? 6.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারবে। তোমাকে বিক্রিয়া স্থলে কতটুকু দেওয়া হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড? 10 গ্রাম। তার মানে দেখো তোমার দরকার 6.5 গ্রাম, তোমাকে দেওয়া হয়েছে 10 গ্রাম। তো এই 10 গ্রাম প্রপারলি তুমি যদি ইউজ করতে চাও বিক্রিয়ায়, তাহলে তোমার ডেফিনেটলি পটাশিয়াম হাইড্রোক্সাইড আরও বেশি দরকার। কারণ আমার তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 6.5 দরকার, মানে 6.5 গ্রাম 10 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে। তোমাকে তো দেওয়া হয়েছে 10 গ্রাম, তার মানে আমার তো আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাইতে হবে। এই করানোর জন্য আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড তো আরও দরকার, ঠিক আছে, যেটা আমার বিক্রিয়ার স্থলে আর নাই। সো লিমিটিং রিঅ্যাকট্যান্ট হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এই টাইপের ম্যাথগুলো বুঝে ফেলছো। আমরা এটাও শেষ, একটু সামনের দিকে আগাই। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ আছে যে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে 25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কী হবে। তো চলো একটু বিক্রিয়াটা করি আগে। এখানে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেটের সাথে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে। আচ্ছা, সোডিয়াম কার্বনেট তার সাথে বিক্রিয়া করলো হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা করলো বাবা, ঠিক আছে, তাহলে কি তৈরি করবে আমরা একটু দেখি। আমরা জানি যে লবণ ও পানি তৈরি করবে। আর একটা মজার বিষয় সবসময় মনে রাখবা যে আমরা যদি কোথাও কার্বনেট দেখি, সেই কার্বনেট কিন্তু আসলে একটু ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডও তৈরি করে। সো এখানে যেটা হবে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। একটু দেখো তো হিসাব করে যে আমার আসলে আলটিমেটলি সব কিছু ঠিক আছে কিনা। তোমরা একটু নিজেরা একটু মিলাই দেখো যে তোমাদের কাছে ঠিক মনে হচ্ছে কিনা, তাহলে আমাকে একটু জানাও। ঠিক আছে, ঠিক কি মনে হচ্ছে? এইখানে কি সংকেতটা ঠিক ছিল? ধরো কোশ্চেনে তোমার কাছে বলছে বা তুমি পরীক্ষা হলে লিখছো সোডিয়াম কার্বনেট কি এরকম, এরকম তো না। কারণ আমরা কি জানি, ওই যে বললাম যে আমাদের রাসায়নিক সংকেত অবশ্যই ভালোভাবে জানতে হবে, যোজনে জানতে হবে। আমি কি জানি দেখো, আমি ইচ্ছা করে এখানে একটু ভুল লিখছি তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। ধরো তুমি পরীক্ষার খাতায় এইভাবে লিখলা সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, তারপরে তুমি করলা ও সেট আমাকে তো সমতা বিধান করতে হবে, তারপর তুমি তোমার মনের মতো করে সমতা বিধান করলা, করে ক্যালকুলেট করলা। আলটিমেটলি কি হবে? হবে না, কারণ তুমি তো শুরুতে একটা গজামেল করছো, সেটা কি যোজনী এক্সচেঞ্জ করো নাই। আমরা জানি যে কার্বনেটের যোজনী হলো 2, সোডিয়ামের যোজনী হলো 1, তারা তো নিজেদের ভিতরে এক্সচেঞ্জ করবে। এখানে দেখো কার্বনেট কি করবে, তার যোজনী এই যে দিয়ে দিল, ঠিক আছে, সোডিয়ামের যোজনী 1, কার্বনেটকে দিছে, এটা আমি আর লিখতেছি না যেহেতু 1। বাকি হিসাব দেখো তুমি ঠিক আছে কিনা। এখানে সোডিয়াম কয়টা আছে, এখন তোমার বিক্রিয়া ঠিক আছে যে সোডিয়াম কার্বনেট হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে উড়ে চলে যাবে। আচ্ছা, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এখনও সমতা বিধান করতে হবে। দেখো আমার পানিতে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন কোনোভাবে 2টা নাই। সো আমি এখানে কি করলাম, 2 দিয়ে দিলাম। তার মানে এখানে হাইড্রোজেন 2টা হয়েছে, হাইড্রোজেন নিয়ে আমার মাথা ব্যথা নাই আর। আচ্ছা, ক্লোরিনও 2টা হয়েছে, এখানে তো ক্লোরিন 2টা নাই। তো ক্লোরিন আমার 2টা বানানোর জন্য এখানে 2 দিলাম, এবং 2 দেওয়ার কারণে আমার যেখানে সোডিয়াম 2টা ছিল এটাও কাভার হলো। আচ্ছা, এখানে নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখানে কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে। এখানে কার্বনেটের মধ্যে অক্সিজেন 3টা ছিল, কার্বন ডাইঅক্সাইডের 2টা চলে গেছে, আর এই পানির মধ্যে একটা আছে। তার মানে এখানে ওভারঅল কমপ্লিট। আমাকে কি বলছে, এই যে এত গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব আমরা। তার মানে এদের আণবিক ভরটা আমার বের করে নিতে হবে। তো চলো, সোডিয়াম হলো 23 গুণন 2 যোগ কার্বন আমরা জানি 12 প্লাস 16 গুণন 3, ঠিক আছে। আচ্ছা, 46 প্লাস 12 প্লাস 48 কত হয় দেখো তো,
60 50 60 106 গ্রাম, রাইট? পাইলাম সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পাইলাম। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে দেখো, 1 + 35.5 মানে হলো 2 × 36.5 73 গ্রাম। তাহলে আমরা বলতে পারি না যে 106 গ্রাম 73 গ্রামের সাথে বিক্রিয়া করে 1 গ্রাম করে কতটুকু, আর এই 26.5 গ্রাম করে কতটুকু? বলতেই পারি আমরা। যে কোনো একটা নিয়ে তুমি কাজ করতে পারবা। ওকে, তো চলো আমরা যে কোনো একটা নিয়ে একটু কাজ করি। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরা একটু লিখো বা দেখো মনোযোগ দিয়ে, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে ধরো 1 গ্রাম আমি কি করলাম, ওই যে ঐকিক নিয়মে করলাম, বিক্রিয়া করে ডেফিনেটলি কম হবে 73 / 106। আচ্ছা, এরপর আমার কতটুকু দিছিল, 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট। আচ্ছা, 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ইন্টু কত, 26.5 / 106 গ্রাম। একটু ক্যালকুলেট করো তো সবাই, 18.25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে। আচ্ছা, একটু দেখো তো আমার এখানে আসলে যে অ্যান্সার যেটা আসছে, ভালো করে দেখো যে আমি যখন 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট নিচ্ছি, ঠিক আছে, তখন আসলে আমার দরকার হলো 18.25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাকে দেওয়া হয়েছে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু দেখো তো। আমাকে দেওয়া হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 25 গ্রাম। 25 গ্রাম কতটুকু দেওয়া হয়েছে, 25 গ্রাম দেওয়া হয়েছে। আচ্ছা, 25 গ্রাম দেওয়া হয়েছে, আর তুমি পাইছো কতটুকু, 18.25 গ্রাম। তার মানে বুঝো ভালো করে যে তোমাকে বিক্রিয়া করানোর জন্য 25 গ্রাম দেওয়া হয়েছে, কিন্তু বিক্রিয়া করতে পারতেছে কতটুকু, 18.25 গ্রাম। তার মানে তোমার কাছে যদি 25 গ্রাম থাকে, খরচ হচ্ছে 18.25 গ্রাম। তোমার কাছে এখনও উদ্বৃত্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। শেষ হয়ে যাচ্ছে হলো সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি না যে এখানে লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম কার্বনেট ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি, কারণ সোডিয়াম কার্বনেট 26.5 গ্রাম বিক্রিয়া করার জন্য 18.25 গ্রাম লাগে। আমার বিক্রিয়ক, ঠিক আছে, যে দুইটা দেয়া ছিল তার মধ্যে একটা বিক্রিয়কের পরিমাণ দেওয়া ছিল 25 গ্রাম। তো 25 গ্রামের মধ্যে সে খরচ করে ফেলছে 18.25 গ্রাম। তার কাছে এখনও অনেকগুলো আছে, শেষ হয়ে যাচ্ছে কি বিক্রিয়ার মধ্যে সোডিয়াম কার্বনেট, রাইট? তারপরে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে, সোডিয়াম কার্বনেট। আই থিঙ্ক তোমরা বুঝছো, এইখান থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো চলো আরেকটা বিক্রিয়া করে ফেলি, এবং এইটা আমরা বোর্ড কোশ্চেনে যখন সলভ করতে যাব তখন এই কোশ্চেনটাও আসছিল কোন এক বোর্ডে, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো তোমরা যখন আমি বোর্ড কোশ্চেন দেখাবো তখন পাবা। তো দেখো, খুব একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, একটু মনোযোগ দাও, একটু বেশ বড় কোশ্চেনটা। কি বলছে দেখো, যে ক্যালসিয়াম বাইকার্বনেট 40.5 গ্রাম প্রস্তুত করতে হবে। ক্যালসিয়াম বাইকার্বনেট 40.5 গ্রাম প্রস্তুত করতে হবে। হ্যাঁ, প্রস্তুত করার জন্য আমার কি লাগবে হলো ক্যালসিয়াম কার্বনেট লাগবে, পানি লাগবে, আর কার্বন ডাইঅক্সাইড লাগবে। তারা যদি একে অপরের সাথে বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে পারবে। আচ্ছা, এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু দেয়া আছে, 25 গ্রাম। ওকে, কোশ্চেনটা বুঝি আগে। পানি কতটুকু তোমাকে দেওয়া হয়েছে, 4.5 গ্রাম। ওকে, এটা মনে রাখবো। আর কার্বন ডাইঅক্সাইড তোমাকে কতটুকু দেওয়া আছে, তোমার হলো 8 গ্রাম।
আচ্ছা ভালো করে বুঝো, এখানে তিনটা জিনিস কিন্তু বিক্রিয়া আমার হলো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট আমি প্রস্তুত করার জন্য আমার তিনটা জিনিস লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে এবং ক্যালসিয়াম কার্বনেট লাগবে, তাহলে সে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে পারবে। ওকে ফাইন, আমার ক্যালসিয়াম কার্বনেট কতটুকু তৈরি করতে হবে? 40.5 গ্রাম, এটাও ঠিক আছে। এখন তোমাকে বলছে আসলে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন, তারা বলেই ফেলছে যে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাচ্ছে না, তার মানে তোমার উৎপাদ যে এটা বানাইতে হবে এটা তুমি প্রপারলি পাবা না। কেন পাবা না? নিশ্চয়ই এই রিঅ্যাক্টেন্টগুলোর মধ্যে কারো ভিতরে ঝামেলা আছে। তো চলো আমরা করি, ঠিক আছে। বিক্রিয়াটা লিখবো আগে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি করবো হলো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট 2। আমরা জানি যে বাইকার্বনেটের যোজনী 1, সে ক্যালসিয়ামকে দিছে, ক্যালসিয়ামের যোজনী 2 সে বাইকার্বনেটকে দিছে। আচ্ছা এখন দেখি যে আমরা সব ঠিকঠাক আছে না, ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম একটা আছে, কার্বন 2টা আছে, এখানে কার্বন 2টা আছে, দেখো ওখানে কার্বন কিন্তু 2টা আছে ব্র্যাকেটে। আচ্ছা অক্সিজেন টোটাল আছে হলো 3 2 5 1 6, ওখানে অক্সিজেন 6টা আছে, হাইড্রোজেন 2টা আছে, ওখানে হাইড্রোজেন 2টা আছে, তার মানে এখানে আমার আর কোনো ঝামেলা নাই। আচ্ছা তো চলো আমরা একটু বিক্রিয়কের এই আণবিক ভরগুলো বের করে ফেলি। ক্যালসিয়ামের জানি আমরা হলো 40 যোগ কার্বন জানি 12 16 গুণন 3, ওকে তাহলে কত আসে যে 40 যোগ 12 যোগ 48 50 60 100 গ্রাম, 100 গ্রাম কার পাচ্ছি আমরা? ক্যালসিয়াম কার্বনেটের পাচ্ছি। তো আমরা মোটামুটিভাবে যারা এখন পর্যন্ত কেমিস্ট্রি নিয়ে এত দূর পর্যন্ত পড়াশোনা করছি তারা কার্বন ডাইঅক্সাইডের মোটামুটি আণবিক ভর জানি যে 44 গ্রাম। তারপর আমরা সবার জন্য বের করে দেখাচ্ছি 12 যোগ 16 গুণন 2, ঠিক আছে কতটুকু পেলাম আমরা? 44 গ্রাম। আচ্ছা পানিরটাও আমাদের মোটামুটিভাবে মনে আছে, সেটা কতটুকু? 18 গ্রাম, এটা লিখলাম না। তো সবগুলো এখন আমার ইন্ডিভিজুয়ালি একটার সাথে একটা বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া করে আমি তার পরিমাণটা বের করব। আমি কি বললাম এটা মানেটা বোঝার চেষ্টা করো। আমার দরকার হলো ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা, ওকে আচ্ছা তো ও সরি এটারই তো বের করে ফেলি না, এটা বের করে ফেলি। ক্যালসিয়াম কত? 40 প্লাস আচ্ছা হ্যাঁ 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 এখানে 2 গুণ থাকলো, হাইড্রোজেন 1 যোগ 12 যোগ 3 16 48, 40 যোগ 2 ইন্টু 50 60 61, 40 যোগ 22 2 6 162 গ্রাম। আচ্ছা 162 গ্রাম পাইছি ক্যালসিয়াম বাইকার্বনেটের। আচ্ছা ওকে এখন প্রত্যেকটার আলাদা আলাদা করে পরিমাণ বের করে দেখব আমাকে যে এখানে পরিমাণগুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে মিলে কিনা, কম আসছে কিনা অথবা এক্স্যাক্ট মাপ পাচ্ছি কিনা। যদি কোনোটা কম আসে তার মানে সে লিমিটিং রিঅ্যাক্টর না, তার মানে বিক্রিয়া করার জন্য আমার কম পরিমাণ দরকার, আমাকে বেশি দেওয়া হয়েছে, সমস্যা নেই। কিন্তু কারো বেশি দরকার, ঠিক আছে, কিন্তু তোমাকে যেই মানটা দেওয়া আছে তার থেকে বেশি মান দরকার, তাহলে ওই জিনিসটার অভাবেই কিন্তু আমার যতটুকু উৎপাদ প্রত্যাশিত সেটা কিন্তু পাচ্ছি না। যদিও কথাগুলো বাংলা একটু মাথায় ওলটপালট লাগতে পারে, তো আমরা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের মাথায় চলে আসবে। দেখো 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট আমরা প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি এটার সাথে বিক্রিয়া করে এই পরিমাণগুলো আসছে কিনা বের করব, ঠিক আছে। তাহলে এখন লিখব 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে দরকার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 গ্রামে কতটুকু আর এই যে 40.5 গ্রামে কতটুকু, ঠিক আছে। তো চলো একটু মনোযোগ দিই, হ্যাঁ একটু 3টা ভাগে করব, একটু মনোযোগ দিই। 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতিতে দরকার 100 গ্রাম কি দরকার? ক্যালসিয়াম কার্বনেট দরকার, ঠিক আছে। 1 গ্রামে কতটুকু আর আমাকে বলছে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে কতটুকু দরকার, ওকে। আমি একবারে করলাম, যেহেতু আমাদের 3টা ধাপে করতে হবে। 1 গ্রামে কতটুকু আর তারপর 40.5 গ্রামে কতটুকু, এটা তোমরা একটু বুঝে নিও, ওকে। তোমরা অনেক বড় হয়ে গেছো, সো আমি এত
তোমাদেরকে অপমান করার জন্য এত ছোট ছোট করে করতেছি না। তাহলে এখানে নিচে আসতেছে 162 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ওকে, লেটস সি। 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, একটু আমরা দেখে আসি তো। দেখো, এতটুকু ক্যালকুলেট তোমরা করতে পারছো যে দেখো 162 গ্রাম তো আমরা ক্যালসিয়াম বাইকার্বনেটের আণবিক ভর আসছিল। এইটা পাওয়ার জন্য আমার ক্যালসিয়াম কার্বনেট আমি আণবিক ভর কত পাইছিলাম? 100 গ্রাম পাইছিলাম। 100 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে। 1 গ্রাম কতটুকু করতে পারে? আমাকে প্রস্তুত করতে বলছে কতটুকু? 40.5 গ্রাম। তো 40.5 গ্রাম আমি যদি ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে চাই, তাহলে আমার আসলে ক্যালসিয়াম কার্বনেটের কতটুকু দরকার? 25 গ্রাম দরকার। লেটস সি আমার আসলে কতটুকু দেওয়া আছে। 25 গ্রাম দেওয়া আছে। ওকে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তার মানে এইটা নিয়ে কোনো ভেজাল নেই যে আসলে আমার যে প্রত্যাশিত উৎপাদ পাচ্ছি না, আমার ক্যালসিয়াম কার্বনেট নিয়ে কোনো রকম ঝামেলা নাই। তো এবার আসো আমি পানিকে নিয়ে বিক্রিয়াটা করব। তো 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য আমার আসলে 18 গ্রাম পানি দরকার। ওকে, 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে 18 গ্রাম পানি লাগে, রাইট? 18 গ্রাম পানি দরকার। ওকে, এটা আমরা বুঝছি। আমার কতটুকু প্রস্তুত করতে বলছে? 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে। এটা আমাকে প্রস্তুত করতে হবে। এখন আমি দেখব যে আমার আসলে পানি কতটুকু দরকার হয়। লেটস সি। 18 গুণন 40.5 ডিভাইডেড বাই 162 গ্রাম H2O, তাই তো? তো চলো সবাই আমার সাথে সাথে একটু ক্যালকুলেট করো। 18 গুণন 40.5 ডিভাইডেড বাই 162, 4.5 গ্রাম। আমার খুব স্পষ্ট মনে আছে যে পানির পরিমাণ আসলে 4.52 গ্রামই ছিল। পানির পরিমাণ আসলে 4.52 গ্রামই ছিল। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই পানি কতটুকু। 4.5 গ্রাম। তার মানে মোটামুটিভাবে বুঝাই যাচ্ছে আসলে কার্বন ডাইঅক্সাইডের জন্য আসলে ঝামেলাটা হয়েছে। তার মানে দেখো, ক্যালসিয়াম কার্বনেট আমাকে 25 গ্রাম দিছে, আমার 25 গ্রামই দরকার 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য। ওকে, আমার 4.5 গ্রাম পানি দিছে, 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করার জন্য আমার 4.5 গ্রাম পানিই দরকার। ওকে, এটা নিয়ে আমার কোনো ভেজাল নাই। এবার আমি আরেকটা বের করব। ওকে, 162 গ্রাম আমারই মুখস্থ হয়ে গেছে। 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট, মাঝে মাঝে মনে হয় যে আমি আবার এসএসসি পরীক্ষা দিই। প্রস্তুত করতে দরকার কার্বন ডাইঅক্সাইড, মুখস্থ 44 গ্রাম, তাই না? আচ্ছা, আমার কতটুকু প্রস্তুত করতে হবে? 40.5 গ্রাম। আচ্ছা দেখো, আমরা সবাই বড়, আমরা সবাই ম্যাচিওর হয়ে গেছি। তো আমরা এই টাইপের ম্যাথগুলোতে ওই ঐকিক নিয়ম করে 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 বারবার সময় নষ্ট করব না। এখন এই যে সময় নষ্ট কথাটা বললাম, এইটা যাতে না হয় পরীক্ষার সময়, তাতে আমরা বাসায় কী করতে হবে? একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ কি, আমাদের এই জায়গায় লেখার সময় যাতে হরেরটা লবে না যায়, লবেরটা যাতে হরে না যায়, এটা করলে কিন্তু আমার বাবার সর্বনাশ হয়ে যাবে। ওকে, তো আমার দরকার হলো 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করলাম। ওকে, আচ্ছা 44 গুণন 40.5 ডিভাইডেড বাই 162 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো চলো তো দেখি, আমাকে 8 গ্রাম দেওয়া হয়েছিল কার্বন ডাইঅক্সাইড, ডেফিনেটলি 8-এর বেশি আসবে। 44 গুণন 40.5 ডিভাইডেড বাই 162, ইয়েস 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার। দেখো আমি আবার দেখাই দিই তোমাদেরকে, কার্বন ডাইঅক্সাইড তোমাকে দেওয়া হয়েছে কতটুকু? 8 গ্রাম। কিন্তু বিক্রিয়া করার জন্য, মানে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য তোমার আসলে কার্বন ডাইঅক্সাইড দরকার কতটুকু? 11 গ্রাম। এই কার্বন ডাইঅক্সাইডের জন্য আসলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাচ্ছে না। তো আমি এখানে কথাটা কি লিখবো একটু লিখি, দেখো যে কার্বন ডাইঅক্সাইড
দরকার 11 গ্রাম, বিক্রিয়ায় দেয়া হয়েছে 8 গ্রাম, আরও দরকার 11 মাইনাস 8 গ্রাম সমান 3 গ্রাম। ঠিক আছে, তো লিমিটিং বিক্রিয়ক এখানে লিমিটিং বিক্রিয়ক হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এর 3 গ্রামের অভাবে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাচ্ছে না, আই থিঙ্ক বুঝছো। ঠিক আছে, আমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ছিল আমার, যতদূর মনে পড়ে এটা ঢাকা বোর্ড 2017 অথবা 2019 সালে কোনো একটা সালে আসছিল। আমি একটু পিছন থেকে সালগুলো থেকে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসছি, কারণ রিসেন্ট সালগুলোর একই রকম প্যাটার্ন। ঠিক আছে, আগের সালগুলোর কোশ্চেন তোমাদের গাইডগুলোতে নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে 2026-এ পরীক্ষা দিব, সো আমাদের কাছে আগের সালগুলোর, বিশেষ করে জোর সালগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্য যেহেতু রিসেন্ট সালগুলোর মোটামুটি কোশ্চেন তোমাদের গাইডগুলোতে আছে 24, 25, 23, তো এগুলো মোটামুটি তোমরা সবাই সলভ করতে পারো বা সলভ করো। এগুলো আমরাও আমাদের ক্লাসে সলভ করাবো সামনে, কিন্তু পিছনের দিকের সালগুলোর কোশ্চেন তোমাদের অনেকের কাছে নাই। সো আমি যেহেতু আমার কাছে ছিল পর্যাপ্ত পরিমাণে, তো আমি এখান থেকে কিছু সাল নিয়ে আসার চেষ্টা করেছি আজকে, তো এই জন্য যাতে তোমাদের উপকার হয়। তো এই কোশ্চেনটা তোমাদের কাছে বোঝার আর কোনো অসুবিধা থাকার কথা না, যতটুকু ভালোভাবে বুঝাইছি। তো এরপরের টপিকে আমরা একটু সামনে যাই। হ্যাঁ, দেখো, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব, এই টপিকটা থেকে এখন পর্যন্ত খুব আহামরি কোশ্চেন আসে নাই, বাট আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। কারণ হলো, আমরা যখন শতকরা সংযুতি বের করতে গেছিলাম আমাদের পার্সেন্টেজ ছিল যে 99.99% অথবা 100% হলো আমরা সেইগুলো বা সেই পদার্থগুলোকে বিশুদ্ধ ঘোষণা করি। এখন ঘটনা হলো যে এই যে উৎপাদের শতকরা পরিমাণ হিসাবে আমাদের পৃথিবীতে বা প্রকৃতিতে উপস্থিত সবগুলো পদার্থই বা সবগুলো যৌগই যে 100% বিশুদ্ধ হবে, বিষয়টা কখনোই সম্ভব না। তো কাছাকাছি মানের, বিশেষ করে 99% যদি হয় তখন তাকে আমরা বিশুদ্ধ বলে থাকি। এবং এই বিশুদ্ধ পদার্থগুলোর আরেকটা নাম আমরা উচ্চারণ করি, সেটা হলো অ্যানালার। ঠিক আছে, অ্যানালার বলতে পারি অথবা অ্যানালার গ্রেড পদার্থ বলতে পারি। সো একটু সংজ্ঞাটা দেখে নিই যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ হয় না। তো যে বিক্রিয়কগুলো সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে আমরা বলে থাকি অ্যানালার বা অ্যানালার গ্রেড। এই বিশুদ্ধতার পার্সেন্টেজ আমরা বলে থাকি সাধারণত 99%। এখন ঘটনা হলো, আমাদের বইয়ে 4টা ওয়ার্ড দেয়া আছে এই টপিকে, সেটা হলো যে অবিশুদ্ধ পদার্থগুলোকে আসলে কিভাবে বিশুদ্ধকরণ করা যায়। এই টপিকের ইলাবোরেশন ফর্ম আমরা এইচএসসিতে পড়ব। তোমরা আমাদের এডু পরিবারের সাথে সম্পৃক্ত থেকো, আমরা সবাই ইনশাল্লাহ এইচএসসিতেও গিয়ে পড়াশোনা করব, সেখানে ইলাবোরেটলি এইগুলো পড়ব। কারণ ঘটনা হলো, এই ওয়ার্ডগুলো কেন বলছি, কারণ তোমার এমসিকিউতে আসবে, তোমাকে বলবে নিচের কোনটি আসলে অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার পিছনে কাজে লাগে না। তো সেই শব্দগুলো কি কি যারা কাজে লাগে, একটা হলো তোমার হলো আংশিক পাতন। ঠিক আছে, আংশিক পাতন, তারপরে পাতন, তারপরে ছিল কেলাসন, শব্দগুলো একটু মনে রাখবো। আর এটা ছিল তোমার হলো ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি। এই লাইনগুলো একটু বইয়ের মধ্যে একটু দাগায় রাখে। দেখো 4টা শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে ক্রিয়েট করা যাবে। যে তোমাকে বলতেই পারি যে নিচের কোনটি আসলে অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধকরণে কি ব্যবহার হয় না। তো আমি 3টা অপশন দিলাম, আর একটা অন্য কোনো অপশন দিলাম। তো এই 4টা অপশন একটু মনে রাখবা, আংশিক পাতন, কেলাসন, ক্রোমাটোগ্রাফি। এই 4টা উপায়ে আসলে আমাদের অবিশুদ্ধ পদার্থগুলোকে বিশুদ্ধকরণ করা যায়। ঠিক আছে, এইগুলোর ইলাবোরেশন ফর্ম বা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা আসলে এইচএসসিতে পড়াশোনা করব। এই কারণে আসলে এগুলো নিয়ে তেমন কোনো আলোচনা তোমাদের বই দেওয়া হয়নি। আমিও আলোচনা এখন করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। যদি কেউ জানতে চাও যে স্যার আসলে পাতন জিনিসটা কি, আংশিক পাতন জিনিসটাকে, আমাকে একটু কমেন্টে জানা রাখো। কোনো একদিন
ডেফিনেটলি তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পর আমরা ডেফিনেটলি একটা লেকচার তোমাদেরকে এগুলোর উপরে দিয়ে দেবো, আসলে ক্রোমাটোগ্রাফি কী, পাতন কী, ক্যালাসন কী, আংশিক পাতন কী, তোমাদের যদি কেউ আগ্রহী থেকে থাকো, ঠিক আছে। আর না হলে তো আমরা এইচএসসিতে ডেফিনেটলি পড়াশোনা করবো। তো চলো সামনের দিকে আগাই। আমাদের উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য আসলে একটা কী বলে ফর্মুলা আছে। ফর্মুলাটা কি দেখো, বিক্রিয়া হওয়ার পর, ভালো করে মাথায় রাখতে হবে, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ উপরে, আর নিচে বসে তুমি যে রাসায়নিক সমীকরণটা লিখতেছো সেখান থেকে যে তুমি হিসাব করে বের করবা তার পরিমাণ, ঠিক আছে, হিসাবকৃত উৎপাদের মানটা থাকবে। ভালো করে বুঝো, দেখো বিক্রিয়া হওয়ার পর তোমাকে একটা মান দিয়েই দিবে যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদ তুমি এটা পাইছো, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর নিচে থাকবে তুমি যে রাসায়নিক সমীকরণটা লিখতেছো, ঠিক আছে, ব্যালেন্স সমীকরণ, সেখান থেকে তোমার যে মানগুলো দেওয়া থাকবে সেখান থেকে আসলে আলটিমেটলি উৎপাদের পরিমাণটা, ওকে, ইন্টু 100। কেন 100? কারণ হলো আমাদের শতকরা বলছে, এখানে পার্সেন্টেজ থাকবে। তো একটা দুইটা ম্যাথ করি, আই থিঙ্ক তোমাদের একটু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3 দেখো বিক্রিয়া কিন্তু করে ফেলছে। দেখো এই যেখানে কি কথাটা কি বলছে, বিক্রিয়া হওয়ার পর, দেখো বিক্রিয়া করে, দেখো বিক্রিয়া করে মানে বিক্রিয়া হয়েছে, হওয়ার পর 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে ফেলছে, ঠিক আছে। তার মানে দেখো উপরের মানটা আমরা পেয়ে গেছি, আমার নিচের মানটা আমাকে বের করতে হবে। এই বের করার জন্য আমাকে আবার ব্যালেন্স রিঅ্যাকশনটা লিখতে হবে, উৎপাদের শতকরা পরিমাণ কতটুকু, এখানে কতটুকু বলছে, 2 গ্রামের কথা বলছে। সো আমরা আগে বিক্রিয়াটা লিখি, এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হবে। তোমাদের কাছে এই বিক্রিয়াটা খুবই একদম পানি ভাত টাইপের, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে, কি তৈরি করতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা তৈরি করলো, এখন সমতা বিধান করতে হবে। কত হলো, অক্সিজেন 2টা আছে, এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 2টা দিয়ে দিলাম। চলো আণবিক ভর বের করে ফেলি। আচ্ছা ম্যাগনেসিয়াম জানি আমরা হলো 24, তার মানে 2 × 24, তার মানে 48 গ্রাম পেয়ে গেলাম। অক্সিজেন জানি আমরা হলো 16 × 2, 32 গ্রাম পেয়ে গেলাম। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি হলো 2 × 24 + 16, আলটিমেটলি 2 × 40, 80 গ্রাম, ঠিক আছে। তো আমাকে কোশ্চেনটা কি বলছিল যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন, ওই যে আগে ম্যাথটা একটা করছিলাম, অক্সিজেন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমি তাহলে কি করতে পারি, আমি লিখতে পারি যে 80 গ্রাম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছি কত গ্রামের সাথে, 48 গ্রামের সাথে। তো আমাকে 2 গ্রাম দেওয়া হয়েছে, তো 2 গ্রামে আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু তৈরি হবে এটা আমার জানা দরকার। তো চলো আমরা জেনে ফেলি, ঠিক আছে, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম, ঠিক আছে, বিক্রিয়া করে উৎপন্ন করে, বিক্রিয়া করে কার সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে, ওটা লিখলাম না, উৎপন্ন করে হলো 80 গ্রাম কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। একটু ফাস্ট লিখি যে তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, একটু তোমরা সময় দিও আমাকে। 1 গ্রাম করে কতটুকু, ডেফিনেটলি কম, ওই কি নিয়মে গেলাম না, 2 গ্রাম ম্যাগনেসিয়ামের কথা বলছে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করে 80 × 2 / 48 ম্যাগনেসিয়াম অক্সাইড। একটু ক্যালকুলেট করো তো, 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা পাইলাম। এটা কোনটা পাইছি, এটা পাইছি হলো সমীকরণ, দেখো আমি সমীকরণ থেকে হিসাব করলাম, হিসাব করে প্রাপ্ত, দেখো আমি এখানে পেলাম 3.33 গ্রাম, ওকে। আগে আমার কোশ্চেনে কতটুকু উৎপাদের পরিমাণ দেওয়া ছিল, 3.25 গ্রাম, এখানেই করে ফেলি, হ্যাঁ, উৎপাদের শতকরা পরিমাণ, অতএব উৎপাদের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, ঠিক আছে। আচ্ছা এখানে দেয়া আছে কতটুকু, দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রাপ্ত মানে বিক্রিয়া করে পাইছে 3.25 গ্রাম, 3.25 গ্রাম ইন্টু 100 ছিল পার্সেন্টেজ, তাই তো। আর নিচে কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় আমি সমীকরণ থেকে হিসাব করে কি পাচ্ছি, হিসাব করে কি পেলাম, 3.33 গ্রাম, 3.33, ঠিক আছে। তো চলো আমরা দেখি এখানে পার্সেন্টেজটা আসলে কতটুকু আসে, 97.59, আচ্ছা 97.6%, 97.6%, দেখো ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। আবার একবার বলে দিচ্ছি পরের ম্যাথটা যাতে বুঝতে সুবিধা হয়।
আমার সূত্রটা কি বা ফর্মুলাটা কি? উপরে বলছে যে বিক্রিয়া হওয়ার পর আমার যে প্রাপ্ত উৎপাদ থাকবে তার পরিমাণ প্রকৃত উৎপাদের, এই যে প্রকৃত উৎপাদের কথা বলছে, এটা বিক্রিয়া হয়েছে। আচ্ছা, এরপরে কি বলছে? আমি যে সমীকরণটা লিখব সেখানে আমার যতটুকু হিসাব করতে বলা হবে সেই হিসাব থেকে যে উৎপাদটা পাবো, সেই উৎপাদটা কি পেলাম? এই যে দেখো, সেই উৎপাদটা কি পাইলাম? 3.33 গ্রাম পাইছি, হিসাব করে, কিন্তু রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া করে সব কিছু করে পাইছি। তো আমার আলটিমেটলি জাস্ট হলো ফর্মুলাতে বসাই দিব ইন্টু 100%, কত? 97.6%, শেষ। তো চলো আমরা নেক্সট টপিকে যাই। তো এখানে কি বলছে যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, দেখো 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, তার মানে এটা হলো রাসায়নিক বিক্রিয়া করার পর প্রাপ্ত, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো বলছে উৎপাদের শতকরা পরিমাণ বের করে ফেলো। কে কে বিক্রিয়া করতেছে? আমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে কি করব? কি উত্তপ্ত করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিয়ে উত্তপ্ত করি তাহলে আমি কি পাচ্ছি? আমরা জানি খুব ভালো করে, ক্যালসিয়াম অক্সাইড পাই আর হলো কার্বন ডাই অক্সাইড পাই। তো ক্যালসিয়াম অক্সাইডের হিসাবের কথা বলছে, তো আমরা চলো আণবিক ভরটা বের করে ফেলি। এখানে সব কিছু মোটামুটি ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে একটু করি। ক্যালসিয়াম আমরা কত জানি? 40 প্লাস কার্বন 12 যোগ 16 গুণন 3, ওকে, ও 40 প্লাস 12 প্লাস 48 গ্রাম, 50 60 100 গ্রাম পাইলাম হলো আমরা ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম অক্সাইডটা হিসাব করি, এখানে কত দেওয়া আছে? 40 যোগ 16 56 গ্রাম। তাহলে দেখো এখানে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমি উত্তপ্ত করব। এটা করে আমি কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি এটা আমাকে বের করতে হবে হিসাব করে। তাহলে ওই যে উপরের মানটা দেয়া আছে 39 গ্রাম, ইজি করে দেয়া আছে সব কিছু, একটু আগাই। হ্যাঁ, তাহলে এখানে কত কত পাইলাম? 100 আর 56, আর ওখানে দেওয়া আছে হলো আমার কোশ্চেনটা একটু দেখে নেওয়া আগে, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। আচ্ছা, 100 গ্রামকে আমরা 100 গ্রাম থেকে পাবো হলো 56 গ্রাম, আর 80 গ্রাম থেকে কতটুকু পাবো এটা বের করব। আচ্ছা চলো 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 চলো, দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই 56 গ্রাম, রাইট? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। আই থিঙ্ক তোমরা বুঝতেছো। কেউ না বুঝলে আমাকে একটু জানাবে, দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাচ্ছি? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, চুন পাচ্ছি। আচ্ছা, আমাকে কতটুকু দেওয়া হয়েছিল? 80 গ্রাম দেওয়া হয়েছে। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কি পরিমাণ আসলে ক্যালসিয়াম অক্সাইড পাবো এটা আমাকে বের করতে হবে। চলো বের করি। 56 গুণন 80 ডিভাইডেড বাই 100, 0 কেটে দিলাম, ঠিক আছে? তোমাদের জন্য সুবিধা হলো 56 ইন্টু 8 ডিভাইডেড বাই 10, 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দরকার। এইটা আমার হলো কি হিসাব করে পাইলাম। তো এখন তো আমার জন্য ইজি হয়ে গেল, আমি সব কিছু পাইছি। ওখানে 39 উপরে ছিল আর নিচে পাইলাম 44.8, হিসাব শেষ। তাহলে হলো উৎপাদের শতকরা পরিমাণ। তো চলো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব আমাদের মোটামুটি সূত্র সবাই জানি। উপরে কি বলছে? বিক্রিয়া হওয়ার পর প্রকৃত উৎপাদের পরিমাণ। তো কতটুকু দেয়া ছিল? 39 ইন্টু, যেহেতু শতকরা পরিমাণ বের করব 100 দিলাম, সাথে চিহ্ন পার্সেন্টেজ, আর নিচে আমি হিসাব করে কতটুকু পাইলাম? 44.8 গ্রাম, 44.8 গ্রাম। লেটস সি, চলো দেখি হিসাব করি। তো 39 ইন্টু 100 হলো 3900 ডিভাইডেড বাই 44.8, রাইট? 87.05 মানে 87.1%, এটা হলো অ্যান্সার। আই থিঙ্ক তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা নাই। ওকে, এই হলো উৎপাদের শতকরা পরিমাণ পর্যন্ত আমাদের টপিক ছিল। এরপরে আমি একটু সৃজনশীল তোমাদের জন্য নিয়ে আসছি, খুব শর্টকাটে তোমাদেরকে বলবো। এটা হলো 2018 সালে আসছিল, সমন্বিত বোর্ড ছিল, যে সকল বোর্ডের সেম কোশ্চেন আসছিল। একদম শর্টকাটে করব, বেশি ইলাবোরেটলি বলবো না, কাজ করবা তোমরা, আমি বেসিক তোমাদেরকে বুঝাই দিব। কারণ অল ওভার আমাদের চ্যাপ্টারের বেসিক
ম্যাথমেটিক্স কেমন আসতে পারে সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। তো 2-4টা বোর্ডের কোশ্চেন আমাদের সলভ করলে আমরা মোটামুটিভাবে এই চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, আসলে কিভাবে অ্যান্সার করব সেগুলো মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি। তো চলো একটু কথা না বলে আগাই। এখানে কি বলছে, একটা পাত্র দেয়া আছে, সোডিয়াম কার্বনেট দেয়া আছে এবং কতটুকু আয়তনে দেয়া আছে সব কিছু জানি। তোমাকে বলছে দ্রবণের মোলারিটি বের করো। মোলারিটি মানে কি, এস এর মান, মানে ঘনমাত্রা বের করতে বলছে। তো ঘনমাত্রার সূত্র কি আমরা জানি, W=SMV ডিভাইডেড বাই কত, 1000। ওকে, এখানে মনে কোনো পরিমাণের মান কি একটা মান দেওয়া, দ্রবের ভর দেওয়ার কথা, দ্রবের ভর, ইয়েস দ্রবের ভর দেওয়ার কথা 26.5 গ্রাম, একটু মিস্টেক, 26.5 গ্রাম। ওকে, তো ডাব্লিউর মান দেওয়া আছে। দেখো শর্টকাট সূত্র, এটা মানে কি, কার মান দেওয়া আছে, ভি, ভলিউম মানে আয়তন দেওয়া আছে 250 ml। সোডিয়াম বাই কার্বনেট কতটুকু দেওয়া আছে, 26.5 গ্রাম, এটা মানে কি ডাব্লিউ এর মান দেওয়া আছে। আর আমরা এম এর মান বের করতে পারবো সোডিয়াম কার্বনেটের, রাইট? তার মানে ভি এর মান দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে, বড় হাতের এম এর মান দেওয়া আছে, তোমাকে এস বের করতে হবে। কোনো ব্যাপার হলো? তাহলে দেখো আমরা কি জানি, W=SMV ডিভাইডেড বাই 1000। কার ভ্যালু বের করবা, এস এর ভ্যালু বের করবা। তাহলে W ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি, জাস্ট মান বসাও, মোলারিটি বের হয়ে গেছে, বা ঘনমাত্রা বের হয়ে গেছে। অবশ্যই একক মোলারে দিতে হবে, বড় হাতের এম দিয়ে এককটা দিবা, ঠিক আছে? আমি এটা নিয়ে আর আগাইলাম না, খুবই ইজি কোশ্চেন ছিল তোমাদের বোঝার, ঠিক আছে? দেখো কত ইজি কোশ্চেন হয়, একটু বুঝলেই এই চ্যাপ্টার থেকে তোমরা অ্যান্সার করতে পারবা, ভয়ের কিছু নাই। আচ্ছা ঘতে যাই, দেখো উদ্দীপকের দ্রবণে 25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করা যায় কোন যৌগটি আগে শেষ হয়ে যাবে, এটাকে আমার করে দিতে হবে এখন। দেখো সোডিয়াম কার্বনেট দেয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া আছে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, পানি, যেহেতু কার্বনেট আছে সেহেতু চলে যাবে কার্বন ডাইঅক্সাইড, উপরে চলে গেল। এটাকে আমার করে দেওয়া লাগবে এখন, আমরা এটা অলরেডি করে ফেলছি, ঠিক আছে? আণবিক ভর বের করো, আণবিক ভর বের করো। এটার সাথে এটা বিক্রিয়া করতেছে, আর এখানে কতটুকু দিয়ে আছে, 26.5 গ্রাম। এটা আসলে বিক্রিয়া করার জন্য কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হয়, সেটা যদি 25 গ্রাম এর বেশি হয় তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর 25 গ্রামের থেকে যদি কম হয় তাহলে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে সোডিয়াম কার্বনেট। এই ম্যাথ কি আমার এখন করে দিতে হবে? আমি বিশ্বাস করি এই টাইপের ম্যাথ তোমাকে এখন করে দিতে হবে না, কারণ আমরা বিগত যে লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথগুলো করছি এগুলো অনেক টাইপের ছিল, অনেকগুলো ছিল এরকম। তো আমি জাস্ট তোমাকে বেসিকটা বললাম, তুমি একটু প্লিজ এই স্লাইডটা দেখে বাসায় একবার প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখো, 2018 সালে ঢাকা বোর্ডে, মানে পুরো বাংলাদেশে সেম বোর্ডে কোশ্চেনে আসছিল এটা, ঠিক আছে? অনেক ইজি। নেক্সট কোশ্চেনে যাই, দেখো এই কোশ্চেনটাও কিছুক্ষণ আগে সলভ করছি আমরা, এটা আসছিল হলো ঢাকা বোর্ড 2017 সনে। সিমিলার কোশ্চেন 23, 24, 25, 26 সালেও আসবে সিমিলার। দেখো কি বলছে, যে এই যে কিছুক্ষণ আগে করলাম না, ওই যে পানি, ক্যালসিয়াম কার্বনেট এবং 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করলে উৎপাদের পরিমাণ কীরকম হবে। দেখো এর নিচে কী বলছে, প্রত্যাশিত উৎপাদের পরিমাণ পাওয়া যাচ্ছে না কেন, করে ফেলছি, ডান, ঠিক আছে? বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল নির্ণয় করো, এটা তো তুমি ডেফিনেটলি পারার কথা, ঠিক আছে? তো চলো এইটা একটু তোমাদেরকে দেখা দিই যে বিক্রিয়া আসলে কত মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল। ওকে, আমাদের বিক্রিয়াটা কি ছিল, এই যে ক্যালসিয়াম কার্বনেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড কি বিক্রিয়া করবে। তো চলো বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্যালসিয়াম বাই কার্বনেট, এই যে তৈরি করলো। আচ্ছা, তৈরি করার পর এখানে কার্বন ডাইঅক্সাইড আসলে কয় মোল, ঠিক আছে? এটা আমরা দেখব। বিক্রিয়া আমাকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু দেওয়া হয়েছে একটু দেখো তো, কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে হলো 8 গ্রাম। 8 গ্রাম আসলে কতটুকু, ঠিক আছে? এটা আমাকে বের করতে হবে। 44 গ্রাম যদি 1 মোল হয়, 8 গ্রাম কয় মোল, এটা কি তোমাদেরকে কি ক্যালকুলেট করে দেখাইতে হবে? আমার কাছে মনে হয় না যে তোমরা বাচ্চা। দেখো এটা মানে আমরা জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তো 44 গ্রাম যখন বলে ফেলছি তখন সেটা হলো 1 মোল।
তাহলে আমি বলতে পারি না যে এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হয়, অক্সাইডে ব্যবহৃত হয় 1 মোল। ঠিক আছে, 1 গ্রাম কত, আর আমাকে দেওয়া হয়েছে কতটুকু, 8 গ্রাম। 8 গ্রাম আসলে কয় মোল, এটা কি আমাকে বের করে দিতে হবে? দেখো 1 × 8 ডিভাইডেড বাই 44 মোল। ওকে, ক্যালকুলেট করো, ইজি, একদমই ব্যাপার না। 8 ডিভাইডেড বাই 44.18 মানে হলো 2 মোল লিখতে পারি ডিরেক্টলি আমরা, এত মোল, অ্যান্সার শেষ। এটা কোনো কিছু হইলো? তোমাকে বলছে যে বিক্রিয়ায়, তোমাকে বিক্রিয়ায় কি দিছে দেখো তো, বিক্রিয়ায় কয় মোল দিছে, সরি কয় গ্রাম দিছে, 8 গ্রাম দিছে। তো তোমাকে বলছে যে আসলে বিক্রিয়ায়, এই যে বিক্রিয়াটা তোমাকে করতে দিছে, এখানে আসলে কয় মোল ব্যবহার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমি তো বিক্রিয়া করেই ফেলছি যে কার্বন ডাইঅক্সাইড আসলে আলটিমেটলি 44 গ্রাম। তো 44 গ্রাম মানে আমি জানি যে 1 মোল। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় 1 মোল বা 1 মোলে। আর 8 গ্রাম কয় মোল হচ্ছে, এটা তো বের করা তোমার জন্য কোনো ব্যাপার। দেখো কত ইজি কোশ্চেন করছিল। এই টাইপেরই আসলে আলটিমেটলি কোশ্চেন করবে। সো এত টেনশনের কিছু নাই, তোমরা সব পারবা। ওকে, এটা ছিল ঢাকা বোর্ড 2017 সন, এই টাইপের কোশ্চেনগুলোই ছিল। তো চলো আমরা সামনে আরেকটা কোশ্চেন করি। এটা একটু মজার কোশ্চেন, তোমরা মজা পাবে আই থিঙ্ক। ওকে, বেশি সময় নেব না। আচ্ছা, রাজশাহী বোর্ড 2017-তে আমার কাছে এই কোশ্চেনটা একটু এক্সেপশনাল মনে হয়েছিল, কারণ এখানে কিছু এক্সেপশনাল টাইপ ম্যাটার আছে এই জন্য। তো দেখো এখানে 3টা আমার পাত্র দেয়া আছে, 3টা পাত্রে 3টা দ্রবণ। প্রথম দ্রবণটা দেখো, আমি যদি বলি এখানে সোডিয়াম কার্বনেটের দ্রবণ দেয়া আছে, এখানে ঘনমাত্রা 0.1 মোল দেয়া আছে, এখানে আমার আয়তন 100 ml দেয়া আছে। ওকে ফাইন। আমি সেকেন্ড পাত্রের কথা যদি বলি, এখানেও 100 ml দেয়া আছে, আয়তন 0.1 মোল, ঘনমাত্রা এবং সোডিয়াম সালফেট মানে হলো দ্রবণটা। আচ্ছা, আমি যদি 3 নাম্বার পাত্রের কথা বলি, 100 ml, আয়তন সেম, ঘনমাত্রা 0.1 মোল, এটাও সেম, এখানে দ্রবণটা দেওয়া আছে হলো সোডিয়াম নাইট্রেট। ওকে, প্যারা নেই। এখন তোমাকে বলছে 1 নং বিকারে যদি আমি 100 ml যোগ করি, কি বললাম, আমি যদি 1 নং বিকারে যদি 100 ml পানি যোগ করি, তাহলে আসলে উক্ত তোমার দ্রবণের ঘনমাত্রা কত হবে, উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে এটা নির্ণয় করতে বলছে। এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা দেখো, আমরা একটু কোশ্চেন করি। আমরা 1 নং বিকারে কারা ছিল, সোডিয়াম কার্বনেট ছিল, একটু মনে রাখি সোডিয়াম কার্বনেট ছিল, 100 ml দেয়া ছিল, V1 এর মান, ঘনমাত্রা দেয়া ছিল 0.1। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরা একটু চেষ্টা করো। দেখো 1 নং পাত্রে বা বিকারে, 1 নং পাত্রে বা বিকারে, যেটা ইচ্ছে সেটা বলতে পারো, 1 নং পাত্রে। আচ্ছা, 1 নং পাত্রের ক্ষেত্রে V1 কোনটা দেওয়া ছিল? আচ্ছা, তার আগে বলি যে 100 ml পানি যুক্ত করলে আয়তন হয়, আয়তন কত হবে? আগে কত ml ছিল? 100 ছিল, আর এখন আমি কত যুক্ত করতেছি? 100। তাহলে আমার এখানে আমি বলতেই পারি এটা V2 এর মান। আগে V1 এর মান কত ছিল? 100। এখন আমি V2 হলো, কারণ কি নতুন আমি 100 যোগ করলাম। একটু মাথায় মনে রাখো 200 ml। ঠিক আছে। আচ্ছা, আমার ঘনমাত্রা কত দেয়া ছিল মনে করে দেখো তো, S1 কত, 0.1 মোলার। একটু মনোযোগ দাও। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ঠিক আছে, যদি ওটা লাগবে না কোনো সমস্যা নেই, তারপর আমরা বের করে রাখি এম অফ সোডিয়াম কার্বনেট। আচ্ছা, একটু সাইডে করি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হলো 23 দুগুণে 46, একটু ফাস্ট করতেছি, 12 যোগ 3 × 48, আমাদের 60, 106 গ্রাম, 106 গ্রাম। আচ্ছা ওকে, এরপরে দেখো V1 কোনটা ছিল? আমার 100 ml যোগ করার আগে আয়তন কত ছিল? 100, রাইট? ঠিক আছে, তোমাকে বলছে 100 ml তুমি যখন পাত্রের মধ্যে যোগ করবা, যোগ করার পর আসলে তার ঘনমাত্রা কি রকম হবে। তো আমার তো আগে ঘনমাত্রা কতটুকু দেয়া ছিল? 0.1 মোলার দেয়া ছিল। 100 ml যোগ করার পর আসলে ঘনমাত্রা কত এটা তো আমি জানিই না, এটাই না আমাকে বের করতে হবে, S2 বের করতে হবে।
এখন মনে রাখবা সবসময় একটা কথা, আমাদের ডাইলুশন বা ট্রাইটেশনের ক্ষেত্রে বিশেষ করে অ্যাসিড এবং বেস রিলেটেড যে ম্যাথগুলো আমরা যখন সলভ করি, সেখানে আননোন কোনো তোমার মোলারিটি বা ঘনমাত্রা অথবা ভলিউম যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে একটা ফর্মুলা আমরা ব্যবহার করি। এটা একটু মাথায় রাখবা, সবসময় মনে রাখবা, ঠিক আছে? যদি তোমাকে এরকম কোনো ম্যাথ আসে যে যোগ করতেছো, যোগ করার পর তোমাকে নতুন কোনো ভলিউম বা আয়তন বা মোলারিটি বা ঘনমাত্রা বের করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? V1S1 = V2 S2। একটু মনে রাখবো, ঠিক আছে? একটু এই সূত্রটা মনে রাখবো। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যে আননোন ভলিউম বা আননোন মোলারিটি বা ঘনমাত্রা বের করার জন্য। দেখো এখানে কিন্তু S2 এর মানটা বের করতে বলছে। সো আমরা এখানে আগে কি লিখে ফেলতে পারি? যে আমরা আজা মানে কি? ঝালাক দিকলা যা, ঠিক আছে? যদিও তোমরা এই গানটার সাথে পরিচিত না, কারণ তোমরা হলো জেন জেড জেনারেশন বা এটাকে জেন জি জেনারেশন বলে। ঝালাক দিকলা যা একটু অন্য, হিমেশ রেশমিয়া ছিল, হ্যাঁ, ইমরান হাশমি ছিল। সো আমাদের নস্টালজিয়ায় চলে যায় আর কি গানগুলোর কথা মনে পড়লে। তো চলো, এখানে S2 এর মান বের করতে বলছে। তো S2 মানে হলো পরিবর্তিত আসলে মোলারিটি বা ঘনমাত্রা কত। তো আমার আসলে S2 যদি আমি রেখে দেই, তাহলে কী হবে? V1S1 / S1, ঠিক আছে? এখন জাস্ট মান বসাবো। এটা যেমন সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু রাজশাহী বোর্ড 2017-তে আসছে, সে তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই টাইপের বা এই রিলেটেড সূত্রের ম্যাথ। হ্যাঁ, তো দেখো V1 এর মান কত ছিল? কি হলো এখানে? S1 হলো কেন দুইবার? তোমরা বলো না কেন আমাকে কিছু? এখানে V2 হবে, ঠিক আছে? একটু তাড়াহুড়াতে করতে গেছি তো, খেলা মাথায় করতেছে। আচ্ছা, V1 কত? V1 দেওয়া ছিল 100 গুণন S1 কত দেওয়া ছিল? 0.1। আর V2 কত দেওয়া আছে? আমরা V2 পাইছিলাম হলো 200 ml, ঠিক আছে? আমরা যদি এটা কাটাকাটি করি, যে 0.1কে আমরা 2 দিয়ে ভাগ করব, তো চলো 0.1 ভাগ 2 কত আসে? 0.05 মোলার। এটা হলো অ্যান্সার, ঠিক আছে? কত ইজি। কিন্তু একটু মাথায় রাখবা যে আমরা আননোন কোনো যদি ভলিউম অথবা আয়তন বা তোমার মোলারিটি বা ঘনমাত্রা যদি বের করতে চাই, এসব ক্ষেত্রে তখন আমরা V1S1 = V2 S2 ব্যবহার করব। তো এই সূত্রটা সাধারণত ডাইলেশন বা ট্রাইটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তোমরা যেহেতু এই দুইটা টার্মের সাথে পরিচিত না, এই জন্য আমি টার্মসটা ভালো করে ব্যাখ্যাও করতেছি না। আপাতত মনে রাখবা যে আননোন আয়তন বা ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই, V1S1 = V2 S2, ঠিক আছে? একটু মাথায় রাখবা, ওকে? তো চলো আমরা নেক্সট, আমাদের এই ম্যাথ শেষ, আমাদের ঘ নাম্বার ম্যাথ। দেখো, উদ্দীপকের 2 এবং 3 নং বিকারে দ্রবের পরিমাণ ভিন্ন বলতে W এর মানটা ভিন্ন, এটা আমাকে বের করতে হবে। তো লেটস সি, ঠিক আছে? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এটা ওরা বলেই দিছে যে W এর মানটা ভিন্ন হবে কিনা, এটা তুমি হলো বিশ্লেষণ করে দেখাও। আচ্ছা, 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আমরা বুঝতে পারতেছি। 2 নম্বরে কারা ছিল? সোডিয়াম সালফেট ছিল। এখানে আমি W এর মানটা বের করব। 3 নম্বরে কি করব? W এর মানটা বের করব। সব তো সেম সূত্র, কি? W = SMB / 1000। খুবই ইজি। তো তারপরও চলো, ঠিক আছে? ঘ নাম্বার 2 নং পাত্রের ক্ষেত্রে, ঠিক আছে? 2 নং পাত্রে কারা কারা ছিল? 2 নং পাত্রে হলো সোডিয়াম সালফেট ছিল। ওকে, দেখো আমি যদি V এর কথা বলি 100 ml ছিল, ঠিক আছে? আমি যদি S এর কথা বলি তাহলে 0.1 মোলার ছিল। V মানে কি? আয়তন। S মানে কি? ঘনমাত্রা বা মোলারিটি। আচ্ছা, M এর ভ্যালু কত ছিল? সোডিয়াম সালফেটটা বের করে নিই। আচ্ছা, সোডিয়াম সালফেট, এটা তুমি একটু রাফ করবা। আচ্ছা, সোডিয়ামের কত? 23 দুগুণে কত? 46। সালফার কত? আমরা জানি সালফার মানে হলো 32। 16 গুণন 4 মানে 64। 46 + 32 + 64, একটু যোগ করো তো কত আসে। একটু ফাস্ট করতেছি কারণ তোমাদেরকে আর পেইন দিতে চাচ্ছি না। 32 + 64, যদিও আমার ক্লাস নিতে খুব ভালো লাগতেছে তোমাদের সাথে। 142, ঠিক আছে? এম এর মান কত পাইলাম? 142।
এটা পাইলাম, আমাকে ডাব্লু এর মানটা বের করতে বলছে। তো চলো লেটস সি, আমরা জানি ঝালাক দিক লাজা মানে হলো আজা, মানে আমরা জানি। আচ্ছা ডাব্লু মানে কি, এস এম ভি ডিভাইডেড বাই 1000। আমরা অলরেডি এই সূত্র মুখস্থ করে ফেলছি, জাস্ট মান বসাবো। এস এর মান কত 0.1 ইন্টু এম এর ভ্যালু কত পাইলাম 142 ইন্টু ভি এর ভ্যালু কত 100 ডিভাইডেড বাই 1000। তো চলো একটু ক্যালকুলেট করি। 0.1 ইন্টু 142 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, 1.42 গ্রাম। তার মানে আমরা সোডিয়াম সালফেট 2 নম্বর পাত্রে আসলে দ্রবের ভর কত 1.42, দ্রবের ভর কত 1.42, দ্রবের ভর কত 1.42। ওকে, এবার 3 নম্বর পাত্রের ক্ষেত্রে, 3 নম্বর পাত্রে কে ছিল, সোডিয়াম নাইট্রেট ছিল। আচ্ছা 3 নং পাত্রের ক্ষেত্রে, 3 নং পাত্রের ক্ষেত্রে, আচ্ছা 3 নং পাত্রে কারা কারা ছিল, সোডিয়াম নাইট্রেট ছিল। আচ্ছা ভি এর ভ্যালু কত দেওয়া ছিল, এটা তো চেঞ্জ হয়নি 100 ml। এস এর ভ্যালু এটাও চেঞ্জ হয়নি 0.1 মোলার। ওকে, আমার এম এর ভ্যালুটা একটু বের করে কষ্ট করে নিতে হবে। আচ্ছা চলো, সোডিয়াম নাইট্রেট NO3, সোডিয়াম কত 23 প্লাস নাইট্রোজেন কত 14 প্লাস 48 মানে 16 ইন্টু 3 মানে 48। তো চলো একটু কষ্ট করে করি, 23 প্লাস 14 প্লাস 48, 85 পাইলাম। এম এর ভ্যালু কত পাইলাম 85। আমি ডাব্লুর ভ্যালু কি জানি, ডাব্লুর ভ্যালুটা আমি জানি না, এটাই তো আমার বের করতে হবে। তো চলো আমরা জানি লিখি যে ডাব্লু ইজ ইকুয়াল টু এস এম ভি, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এস এম ভি ডিভাইডেড বাই 1000। জাস্ট এখন কি করব, মান বসাবো, মান বসাই। এস এর ভ্যালু কত ছিল 0.1 ইন্টু এম এর ভ্যালু কত পাইলাম 85 ইন্টু ভি এর ভ্যালু কত ছিল 100 divided by 1000. Let's see. 0.1 into 85 into 100 divided by 1000 কত পাইলাম 0.85 গ্রাম। কত পাইলাম 0.85 গ্রাম পাইছি। ঠিক আছে, তার মানে দেখো কোশ্চেনে কি বলছিল যে 2 নম্বর পাত্র এবং 3 নম্বর পাত্রে দ্রব্যের ভর ভিন্ন, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। অলরেডি উই হ্যাভ ডান দিস। ঠিক আছে, কারণ কি প্রথমটাতে আমরা কত পাইলাম 1.42 গ্রাম পাইছি 2 নম্বর পাত্রে দ্রব্যের ভর, 3 নম্বর পাত্রে আমরা দ্রব্যের ভর কতটুকু পাইছি 0.85 গ্রাম পাইছি। আই থিঙ্ক আমাদের লেকচার আজকে এই পর্যন্ত ছিল। তোমরা হোপফুলি বুঝতে পেরেছো। আমাদের এখানে এডু পরিবারের ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে, তোমরা প্লিজ আমাদের এডু পরিবার ওয়েবসাইটের সাথে বা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো। আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যায়। তোমাদের যে কোনো সমস্যায় সার্বক্ষণিক তোমাদেরকে সেবা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। আমরা চাই আমাদের এডু পরিবারের সাথে যারা যুক্ত রয়েছে ছাত্রছাত্রী তারা অনেক ভালো রেজাল্ট করুক, যারা যুক্ত হতে পারে নাই তারাও অনেক ভালো রেজাল্ট করুক। আমরা যাতে এই দেশ এবং দেশের যারা ছাত্র রয়েছে সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিছু করতে পারি, আমাদের পরিবার কিছু করতে পারে, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ওই যে আবার বলছি যে আমাদের সামনে একটা বেশ বড় প্রজেক্ট আছে, যে আমরা তোমাদের জন্য একটা কনসেপ্ট বুক অলরেডি করে ফেলছি। কনসেপ্ট বুক বললেও ভুল হবে, এটা বইয়ের আসলে পোস্টমর্টেম বলা যায়, যে আমরা বইকে একদম আদ্যপান্তে একদম মোটামুটিভাবে কাটাছেড়া করছি, কোথায় আসলে কি জয়েন করলে ভালো হবে, কোথায় কতটুকু যুক্ত করলে কতটুকু ইরেজ করলে ভালো হবে, এই কাজগুলো আমরা করতেছি এখনও। তো সামনে আশা করি খুব দ্রুত তোমরা জিনিসগুলো পেয়ে যাবা। আর আবারও বলছি যে আমাদের সামনে অনেকগুলো লেকচার যাবে ফেসবুক লাইভে, তোমরা সেই লেকচারগুলোতে একটু জয়েন থেকো, ঠিক আছে। যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করো, যাতে আমরা বুঝতে পারি যে তোমরা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে পড়াশোনার ক্ষেত্রে
কি সমস্যা ফেস করতেছো, অনুভব করতেছো, এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে তোমাদেরকে বের করে নিয়ে আসা যায়, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে কিভাবে বের করে নিয়ে আসা যায়, কত সহজে তোমাদের কাছে আমাদের কোর্সগুলো, আমাদের বইয়ের টপিকগুলো তোমাদের একদম বাড়ির দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, সেগুলো আমরা চিন্তা করছি, আমাদের পরিবার চিন্তা করছে, আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে। তো শুধুমাত্র তোমাদের কাছে এতটুকুই আশা যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ রেখো, ঠিক আছে? তো আজকের মতো আমার 6 নম্বর অধ্যায় রসায়নের মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই পর্যন্তই ছিল। আর আমাদের এরপরে এমসিকিউ সলভ আমরা চেষ্টা করব সবগুলো অধ্যায় শেষ হলে আমরা অধ্যায় বেসিসে এমসিকিউ সলভ করার, যেহেতু আমাদের হাতে টেস্টের জন্য একটু সময় কম। সো আমরা এমসিকিউ পার্টটা লেকচারের ভিতরে যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দেওয়ার চেষ্টা করছি। আর এমসিকিউ নিয়ে আমাদের ডেফিনেটলি সব লেকচার শেষ হলে আমরা চেষ্টা করব এমসিকিউ নিয়ে আবার লাইভ করার। তো আপাতত চ্যাপ্টার ওয়াইজ দিয়ে আমরা করার চেষ্টা করছি। তোমরা প্লিজ আমাদের সামনে যে সকল শিক্ষকদের লাইভ রয়েছে তোমরা সেখানে থাকার চেষ্টা করো, একটু দেখো, ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থেকো, আশেপাশে সবাইকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।